আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে একজন বন্ধু রয়েছেন, পরিচিত হব তার সঙ্গে একটু পরেই। চলুন দেখা যাক কে রয়েছে আমার সঙ্গে। আপনার নামটা একটু বলেন। আমি মোসাম্মদ নার্গিস আরা। মোসাম্মদ নার্গিস আরা, মানে আপনাকে নার্গিস নামেই সবাই জানে। নার্গিস নামের অর্থটা জানা আছে আপনার? নার্গিস অর্থ ফুল। ফুল, রাইট। নার্গিস নজরুলের লেখাতে অনেক এসছে এই নামটা। যাই হোক, কোথায় থাকছেন? আমি খিলগাঁওতে থাকি। খিলগাঁওয়ে থাকেন। এবং জন্ম জেলা? আমার জেলা চুয়াডাঙ্গা, জেলা আলমডাঙ্গা থানাতে। চুয়াডাঙ্গার লোকাল ভাষা পারেন? এটা আসলে এখন গুলিয়ে গেছে অনেক। হ্যাঁ, চুয়াডাঙ্গার লোকাল অ্যাকসেন্ট আমার খুব পছন্দের। ওরা যেভাবে বলে গিয়েছো, করেছো, খেয়েছো, একটু অন্যরকমের টানে, বাট আমার খুব পছন্দের। যাই হোক, নার্গিস আজকে রয়েছেন আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য। তো ঠিক আছে, আমরা শুনি। আপনি একেবারে যেখান থেকে মনে আছে নিজের মতো করে বলুন। আমার শুরুটা 86 মানে 86 সন। আচ্ছা। তখন আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা আচ্ছা। সে সময় প্রচন্ড অনুভূতি, প্রচন্ড ভালোবাসা, পড়াশোনায় খুব ভালো করব, এই একটা নেশা নিয়ে আমি প্রতিদিন স্কুলে যেতাম। আচ্ছা। স্কুল কখনো আমি বন্ধ দিতাম না। আচ্ছা। শুক্রবারের দিন ইভেন যদি স্কুল বন্ধ থাকতো, তারপর একটা পাগলামি করে কেন বন্ধ থাকে এটা তখন বুঝতাম না, অনেক ছোট ছিলাম তো। তারপরেও শুক্রবারের দিন আমি সারাটা দিন স্কুলে গিয়ে বারান্দায় বসে বই পড়তাম। খুব বই পড়ুয়া ছিলাম। অদ্ভুত। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 5 বোন 2 ভাই। মানে আপনি কি সবার বড়? না, আমি 4 নম্বর। 4 নম্বরে। ওকে। বাবা কি করতো? বাবা স্কুলের শিক্ষক ছিলেন। ওই স্কুলেরই? না, তাহলে বাবা অন্য প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আচ্ছা। মা গৃহিণী ছিলেন। পড়াশোনার প্রচন্ড অনুভূতি নিয়েই আমার বড় হওয়া। 86 সনের পরে যখন 87 সনে আমি যখন ক্লাস 4-এ, তখন আমার প্রথম লেখা প্রকাশ হয় স্কুলের দেওয়ালিকাতে। কবিতাটার নাম ছিল বৈশাখ। মানে আপনি ওই সময় লেখালেখি করতেন? জি, তখন আমার প্রথম হাতে খড়ি লেখাই। আচ্ছা। মানে আপনার পরিবারের কেউ ছিল নাকি আপনি নিজে থেকে? না, কেউ ছিল না। এটা আমার স্কুলের ম্যাডাম, মালিকা ম্যাডাম, উনি বেগম মালিকা, উনি আমাকে, আমাদের বাংলা টিচার ছিলেন, উনি আমার ভিতরে স্বপ্ন গেঁথে দিয়েছিলেন লেখার জন্য। সেই স্বপ্নটা আমাকে তাড়িত করতো যে আমি একদিন বড় হয়ে লেখিও হব, লেখিকা হবেন। আচ্ছা। জি, এই স্বপ্নটা দিয়ে আমি লেখা শুরু করি। আমার বাবা এটা পছন্দ করতেন না। আর এর মাঝখানে আমি আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে আমি সবসময় প্রথম স্থানে অধিকার করতাম। মানে ক্লাসে ফার্স্ট হতেন? আমি কোনোদিন সেকেন্ড হইনি আমার ক্লাসে। বাহ, বিউটিফুল। আমি যখন 88-তে যখন ক্লাস 5-এ আমি জুনিয়র বৃত্তি পরীক্ষা দিব, আমাদের ফ্যামিলিটা ছিল খুব রক্ষণশীল। সবাই বোরখা পরতো, সবাই পর্দা করত। আমার বাবা একটা প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক হবার পরও আমাকে জুনিয়র বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে দেয়নি। আমাদের মেয়েরা জেলা পর্যায়ের স্কুলে গিয়ে কখনোই পরীক্ষা দিতে পারবে না, এটা তার নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞা আমি ব্যারিকেড ভঙ্গ করেও আমি যেতে পারিনি। মানে জেলা পর্যায়ে যেতে পারবে না মানে ঠিক বুঝলাম না, মানে ঘরের বাইরে হতে পারবে না? মানে আমি স্কুলে যেতে পারবো ঠিক আছে, কিন্তু আমাদের তখন পরীক্ষাগুলি চলতে হচ্ছে জেলা স্কুলে। আমাদের মানে পোপারে যে স্কুলগুলি ছিল সেখানে আমাদের কোনো মানে এই ধরনের পরীক্ষাগুলি নেওয়া হতো না। এত ছোট মেয়ে স্কুলে গেলে বা জেলা স্কুলে গেলে সমস্যাটা কোথায়? এটা আমি তখন, বাবা কি খুব রক্ষণশীল ধার্মিক প্রকৃতির ছিলেন? হ্যাঁ, ধার্মিক প্রকৃতির ছিলেন। আর এর মাঝখানে আরেকটা কথা বলেননি, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 5-এ তখন আমার প্রথম চোখের অসুখ ধরা পড়লো। আমি বোর্ডের লেখাগুলো কিছু দেখতাম না। আমি যখন স্যাররা আমাকে অঙ্ক করতে দিতেন, আমি অঙ্ক করতে পারতাম না। ওই সময় আমার চোখে প্রথম আমার ডিফেক্ট ধরা পড়লো। আমার বাবাকে আমি বলেছিলাম আমার চোখ দেখানোর জন্য, তো বাবা বললো যে আমি যদি মেয়েকে চশমা দেই চোখে, তাহলে আমার মেয়ের আর কখনো বিয়ে হবে না। এই একটা কুসংস্কার, হীনমন্যতা নিয়ে সে কখনই আমার চোখের ডাক্তারের কাছে নিয়ে যায়নি। এই অবস্থায় আমি 8ম শ্রেণী পর্যন্ত আমি দিনপাত করলাম। যখন আমি 90 সন ক্লাস 7-এ, তখন আমি আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে আমি দাবাতে চ্যাম্পিয়ন হই। আমার ছোটবেলা থেকে দাবায় হাতে খড়ি আমার চাচার কাছে। চাচারা খুব ভালো দাবা খেলতেন, মামারা দাবা খেলতেন, এটা দেখে দেখে আমি শিখেছিলাম। তো আমি 7-এ যখন, তখন আমি দাবাতে চ্যাম্পিয়ন হলাম। 8ম শ্রেণীতে ওঠার পরে আমার রোল তখন 10। দাবাতে চ্যাম্পিয়ন হল মানে কোন দাবাতে, কি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হল? এটা অ্যানুয়াল স্পোর্টসে। স্কুলে? আচ্ছা। স্কুলে আমি চ্যাম্পিয়ন হলাম। হওয়ার পরে আমি যখন 8ম শ্রেণীতে, আমার রোল তখন 10 ক্লাসে, যেহেতু আমি মাধ্যমিক স্কুলে চলে গেছি। তো
তো তখন আমি হায়ার জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবার জন্য একটা প্রস্তুতি নিয়েছিলাম। আমার বাবা সেটা তো অংশগ্রহণ করতে দেয়নি। এই দুইটা আমার ছোটবেলার সবচাইতে বড় কষ্ট। তারপরে আমি নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলাম, পড়াশোনাও করি। হঠাৎ এটা সন ছিল আগস্টের 15 তারিখ। আমার বড় চাচার বড় মেয়ে মারা গেলেন। ওই মৃত্যু বাড়িতে আমাকে দেখতে আসে। দেখতে আসার পরে বাবা পছন্দ করে, কিন্তু আমি জানতামও না যে আমার জন্য কে বা কারা আসছেন। আমি ওই দিন শুক্রবার ছিল। আমি মানে একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের বই পুঁই মাছা, ওটা আমি পড়ছিলাম ঘরে বসে। আমার ছোটবেলা থেকে গল্পের বই পড়ার প্রতি খুব নেশা ছিল। পড়তে পড়তে আমার মা আমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললো যে পড়া বাদ দিয়ে তুমি এদিকে আসো। আমি গেলাম। বললো তোমাকে সাজতে হবে, পোশাক পরতে হবে। আমি বললাম কেন, আমি তো পোশাক পরেই আছি, নতুন করে কেন আমি পোশাক পরবো? বললো যেটা বলছি সেটা করো, কথার অবাধ্য হবে না। আমি তাদের কথা মতন পোশাক পরলাম এবং আমাকে কি করতে বলা হবে, কেন বলা হবে, কোথায় যেতে হবে, এই অপেক্ষায় আমি থাকলাম। তাও বইটা আমি হাত থেকে ফেলিনি। আমি আমার পড়ার টেবিলে বইটা নিয়ে বসেই আছি। ইতিমধ্যে আমার বড় বোন, যে বোনটার বিয়ে হয়ে গেছে, সেটা হচ্ছে কুমারখালীতে, ও চলে আসলো ওর হাজবেন্ড সহ। আমি এটা দেখে আরো বিস্মিত হলাম। ওর তো এখন আসার কথা না, ও কেন আসলো? ও আমাকে কিছু বলে না, শুধু হাসে। ওর হাসির অর্থ আমি তখন বুঝিনি, কারণ তখন তো আমি অনেক ছোট। কোন ক্লাসে পড়ছেন যেন? তখন ক্লাস 8। ক্লাস 8 পড়েন, রাইট। তারপর বিকেল যখন 5টা বাজে, তখন ইতিমধ্যে 8-10 জন বেশ বয়স্ক লোক আমাদের বাড়িতে আসলেন। তাদের আসার অর্থটা আমি বুঝিনি। তখন মাসে একটা করে সিনেমা হতো। আমাদের বাড়িতে একটা সাদা কালো টেলিভিশন ছিল। আমরা সিনেমা দেখার জন্য খুব উৎসুক থাকতাম, যে মাসে তখন একটা সিনেমা হতো, মিস করতাম না। টেলিভিশনের ঘরে যখন যাব, তখন আমাদেরকে যেতে দেওয়া হয় না, এখানে যেতে হবে না, সিনেমা দেখতে হবে না। শুক্রবার ছিল না? হ্যাঁ হ্যাঁ, বিটিভিতে সিনেমা দেখাতো, জুমার নামাজের পরপরই শুরু হয়ে যেত মোটামুটি। হ্যাঁ, ওই সময় আমরা সিনেমা দেখার খুব উৎসুক ছিলাম। ছোট ছোট ভাই বোন গুলো মিলে আমরা দেখতাম। যেহেতু 8-10 বাড়িতে কোনো টেলিভিশন ছিল না, বিধে অনেক সবাই ভিড় জমাতো। গ্রামে এই সিনারিটা এখনো বোধহয় দেখা যায়। একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাদের টেলিভিশন নাই, তারা হয়তো এরকম করেন। তারপর আমার মা চা তৈরি করলেন, সেমাই তৈরি করলেন, ফলমূল কাটলেন, কেটে আমাকে রান্নাঘরে ডাকলেন। আমি রান্নাঘরে গেলাম। সেগুলো ট্রেতে সাজিয়ে আমাকে আমাদের বসার ঘরে নিয়ে যাওয়া হলো। আমাকে চেয়ারে বসতে বললেন, আমি বসলাম। আমার নাম জিজ্ঞাসা করলো, কোন ক্লাসে পড়ি, ঠিকানা লিখতে বললো, ঠিকানা লিখলাম। লেখার পরে ঘন্টাখানেক তাদের সামনে আমি পুতুলের মতো বসে থেকে আমি উঠে চলে আসলাম। চলে আসার পর তারপরে আর কিছু জানতে পারলাম না, যে কি হবে, কি হচ্ছে, কেন আসলেন, এগুলি আমি কিছু জানতে পারলাম না। বাবাকে শুধু দেখলাম রাত্রি 8টার সময় বাইরে গেলেন এবং 10 মিনিট পরে সে ফিরে আসলেন। এইটুকুই শুধু আমার খুব বেশি করে মনে পড়ে। তো মাকে ডাকলেন, ঘরের দরজা বন্ধ করে কি বললেন সেটাও আমি জানি না। তারপরে ওই রাত্রেই বাবা চলে গেলেন কুমারখালীতে। যাওয়ার পরে পরের দিন ফিরে আসলেন, তখন বাজে সকাল 10টা। ওকে। ফিরে আসার পর কুমারখালী কোথায় ছিল এটা? কুষ্টিয়া। কুষ্টিয়ার কুমারখালী। আচ্ছা, যেখান থেকে লোকজনগুলো এসেছিল, তাই কি? জি। ওকে। ফিরে আসার পর বাবা বাড়িতে সমস্ত কিছু তৈরি করা শুরু করলেন। ফ্যামিলির আরো অনেকে, চাচারা, মামারা, মানে একটা উৎসব একটা ভাব চলে আসলো। উৎসব ভাব তখন আমি বুঝতে পারলাম। তারপরে ওনারা আসলেন আমাদের বাড়িতে সন্ধ্যার দিকে। আবার মানে যারা এসেছিল তারা আবার আসলো? হ্যাঁ। আসার পরে ওই মুহূর্তে আমি তখন খুবই মানে হতবাক হয়ে গেলাম। এর মাঝখানে আমার আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমার ছোট মামা তখন বুয়েটের স্টুডেন্টস।
তো মামা তখন ঢাকাতেই থাকতেন। মামা বাড়িতে ফিরলেন, এটা ছিল জুলাই মাস। তো জি। ওই সময় মামা আমার রেজাল্ট দেখলেন যে তোর রেজাল্ট কেমন। আমি বললাম যে মামা আমি 777 মার্কস পেয়েছি এবার, তবে আমি বৃত্তি পরীক্ষা দিব। তো মামা আমাকে বৃত্তি ফিস 80 টাকা সহ আমাকে 500 টাকা হাতে তুলে দিলেন ওই মুহূর্তে। বললেন যে তুমি বৃত্তি গাইড এগুলি সব কিনবে এবং পরীক্ষা ভালো করে দিবে, এসএসসির পরে আমি তোমাকে ঢাকা নিয়ে যাব। আচ্ছা। তে মামা সেই স্বপ্নটা আমার বুকের মধ্যে শুধু স্বপ্নই হয়ে রইল। মানে ওই সময়টাতে আপনি স্বপ্ন দেখছিলেন ইনফ্যাক্ট? জি। ওকে, জি। যখন আপনার বাড়িতে লোকজনের আনাগোনা হচ্ছে। যে আমার স্বপ্নটাকে সেখানে মৃত্যু দেওয়া হলো আর কি। এটার এই মৃত্যুটার কথা আমি আমার হয়তো শেষ দিন পর্যন্ত আমি ভুলবো না। আচ্ছা, শুনি আমরা স্টোরিটা। তারপরে এইভাবে মামা চলে গেলেন ঢাকাতে। আবার আমাকে খুব সাহস দিলেন, বাহবা দিলেন যে তুমি রেজাল্ট অনেক ভালো করছো, আরো ভালো করতে হবে, আশা করি তুমি অনেক ভালো করবে। তো বাবার এই সিদ্ধান্তটা উনি জানতেন না, যেহেতু উনি জুলাই মাসে এসেছিলেন আর আমার মানে আমার এই ঘটনাটা ঘটলো হচ্ছে সেপ্টেম্বরে। তারপরে সেপ্টেম্বর ওনারা এসে আবার ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে অক্টোবর মাসের 25 তারিখে, ওই দিন ছিল শুক্রবার, বিকেল 4টার দিকে আমাদের বাড়িতে আবারও নতুন করে 8-10 জন আসলেন। বেশ অভিভাবক টাইপের, মানে অভিভাবকরা আসলেন আর কি। আসার পর ওনারা আবার নতুন করে আমাকে দেখলেন। দেখার পরে ওনারা আমাকে পছন্দ করলেন। পছন্দ করার পরে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে বাবাকেও আবার যেতে বললেন। বাবা ওই রাত্রি 10টার সময় চলে গেলেন কুষ্টিয়ার কুমারখালীতে। তারপরে রাত্রি 2টার দিকে বাবা ফিরে আসলেন। ফিরে আসার পর পরের দিন থেকে উৎসব একটা শুরু হলো বাড়িতে। সেই উৎসবের অর্থ আমি তখনও বুঝি। আমার ফুপুরা, আমার বোন, আমার চাচারা সবাই একসাথে হলেন বাড়িতে। হওয়ার পর আমাকে শুধু একটা ঘরের মধ্যেই থাকতে বলা হচ্ছে। বারবার বাইরে বেরোলেই আমার প্রতি মানে রাগারাগি করা মানে শুরু করলেন, তুমি কেন বাইরে তো বেরোচ্ছ। ওকে। আমি ঘরের মধ্যেই তখন কি করব, আমার তো কিছু করা ছিল না, আমি কোনো কাজও করতে পারতেছি না, পড়তে পারতেছি না। তখন আমি আবার গল্পের বই, বনফুল নামে একটা গল্পের বই, ওইটা নিয়ে আমি বসে পড়লাম। বসে পড়ে আমি পড়া শুরু করলাম। তো আপনার তো ভাই বোন ছিল, তাদের সঙ্গে কি কোনো ভালো সম্পর্ক ছিল না? তারা তো কেউ এসে আপনাকে টাচ দেওয়ার কথা যে তোমার এরকম একটা কিছু হতে যাচ্ছে? আমার যে ভাই বোনগুলো ছিল ওরা তো আমার বয়স 13 বছর, আর আমার ছোট যেগুলো ছিল এগুলো তো আরো ছোট। আর বড় যেগুলো ছিল সেগুলো বিয়ে হয়ে গেছে? বড় বলতে আমার বড় ভাইটা বড়, আর আমার ইমিডিয়েটলি যে বোনটা সেটা হচ্ছে ওর বিয়ে হয়েছে, আর আমার উপরে একটা ভাই ছিল সেটা মারা গেছে। এই কারণে আমি এখন 3 নম্বরে পড়ি, আমি 4 নম্বরে ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। যাই হোক, এইভাবে বই পড়ছিলেন আপনি? হ্যাঁ, বই পড়ছিলাম। তারপরে আমাকে সন্ধ্যার দিকে নিয়ে গেলেন গোসল করাতে। গোসল করালো, হলুদ মাখালো। তখন বুঝতে পারলাম আমি তখন হতবাক হলাম যে এটা কেন। আমি আর তখন কিছু বলার মতো। আপনি তখনও কি জানতেন যে কার সঙ্গে বিয়ে হচ্ছে না, বা কি তখনও অবস্থা? জানতাম না যে কার সাথে আমার বিয়ে হচ্ছে, এটা আমি জানতাম না, আমাকে দেখানো হয়নি। ওকে। তারপরে গুটি গুটি করে রাত্রির সময়টা পেরিয়ে মধ্যরাত্রিতে আসলো। আসার পরে প্রায় 2টা বাজে, ওই সময় আমাদের বাড়িতে কাজী আসলেন। কাজী আসার পরে আমাকে একটা রুমে বসিয়ে শুধু সিগনেচার করতে বলা হলো যে এই যে বইটা থাকে ওই বইটাতে সিগনেচার করা হলো, যে তুমি এখানে সিগনেচার করো। সিগনেচার করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আপনি সিগনেচার করে ফেললেন? হ্যাঁ, আমি করে ফেললাম। যে আমি লেখা পড়া এগুলিতে খুব উস্তাদ, আমি এটা বুঝি নাই, দেখি নাই যেটা কি জিনিস। একটা ওই যে বিয়ের যে ভলিউমটা থাকে ওটাতে সিগনেচার করতে বললেন, আমি সিগনেচার করলাম। তারপরে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমাকে নতুন শাড়ি পরানো হলো। হওয়ার পরে আমাকে তখন কবুল বলানোর জন্য বারবার আমাকে খুব তাগিদ দেওয়া লাগলো। আমি কিন্তু বলতেছিলাম না যে আমি বিয়ে করব না। তা আমার বাবা আমাকে ঠাস করে একটা চড় দিয়ে দিলেন। তখন আমি বলতে বাধ্য হলাম। তারপরে এইভাবে আমার বিয়েটা হয়ে যায়। রাত্রিটা পার হবার পরে সকালবেলা আমাদেরকে বিদায় দিল। বিদায়ের মুহূর্তে আমি শুধু এক নজর দেখেছিলাম, কিন্তু কথা তো তখন বলতে পারি না, কথা বলার কথাও না। যে যাহাকে আমি চিনি না তার সাথে আমি কেন কথা বলবো। আমাদের গাড়িতে তুললেন, নিয়ে গেলেন। আমার নানি আমার সাথে গেলেন। আমার নানি তখন বেশ মানে
শরীরের দিক থেকে তার বাঁধন ভালোই ছিল। যাওয়ার পর দুপুরের দিকে আমার শ্বশুর বাড়িতে মানে আমি যতদূর বুঝতে পারছি যে তখন পর্যন্ত আপনি ভালোভাবে জানেন না যে আপনার বর আসলে কে। এক নজর যাকে দেখলেন উনি আপনার বর। হ্যাঁ, আমি বরের বেশে আছে, এইটুকুই আপনি দেখলেন। মানে মানুষটা কে কি কিচ্ছু জানেন না আপনি, তখন কথাও হয়নি আপনার সঙ্গে? কথাও হয়নি আমার সাথে। ওকে। তারপরে আমি যখন ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পর আমাকে উঠানে বসালো। বসানোর পর গ্রামের অনেক মানুষ দেখতে আসলেন, দেখলেন, চলে গেলেন। মানে সন্ধ্যা পর্যন্ত ওদের বাড়িতে অনেক উৎসব আমেজ চলছে, যে নতুন বোন এসছে, ছোট ছেলের বউ। আমার শাশুড়িও খুব আমাকে দেখে খুব পছন্দ করছেন, উনি বুকে আমাকে জড়িয়ে ধরলেন। কেউ কারোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে না যেটা তোমার শাশুড়ি হয়? আমার শাশুড়ির পরিচয় করিয়ে দিলেন। ওই সময় আমি চিনলাম যেটা আমার শাশুড়ি। আর আমার ননদ ছিল 9 জন ননদ সেই সময় উপস্থিত ছিলেন। 9 জন ননদ আসলেন। তা আমার মানে ভাসুর ছিল শুধু একজন, উনি চিটাগংয়ে থাকতেন, উনি তখন এসে পৌঁছাননি। আচ্ছা আচ্ছা। উনি তখনও যখন পৌঁছান, উনি রাস্তাতে আসেন, চিটাগং থেকে আসবেন, তারপরে বিয়েতে আরো উৎসব শুরু হবে আর কি। আচ্ছা। এটা তো হঠাৎ বিয়ে, মানে সেরকম প্রিপারেশন তো কোনো কিছু ছিল না বিয়ের। ওকে। তো গ্রামে গিয়ে আপনি কি দেখলেন? আপনি তো একটা বাড়ির মধ্যে ছিলেন, ওদের বাড়ি ঘর এগুলো কেমন, কি দেখলেন? ওদের বাড়ি ঘর অনেক বড়। কারণ এখানে একটু বলে নি যে আমার শ্বশুরদের চা বাগান ছিল, খাগড়াছড়ি আব্দুল জব্বার চা বাগান, ওনারা চা বাগানের মালিক। এবং অনেক বনিদি, আসলে এদের অনেক টাকা পয়সা, জৌলুস, অনেক কিছুই ছিল। তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমাকে বাসর ঘরে দিবে। আমি ভয়ে যেতে পারিনি, আমি খুব কান্নাকাটি করতেছিলাম। এই মাঝখানে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কোনো কথা হয়নি? কথা হয়নি আমার সাথে। উনি আমাকে রেখেই উনি ওনার এয়ারগান নিয়ে উনি বেরিয়ে গেছেন ঘর থেকে। এয়ারগান নিয়ে? আচ্ছা। উনি খুব পাখির নেশা ছিল, পাখি শিকারের। উনি, আমি শুনলাম আর কি যে ও তো এয়ারগান নিয়ে বেরিয়ে গেছে। সবাই বলছে বউকে দেখছি, বরকে একসাথে দেখবো, এরকম অনেকেই বলছিল। তখন আমার এক ননদ বললো, তো ছোট ভাই তো চলে গেছে এয়ারগান নিয়ে। এইটুকু আমি শুধু আমার কানে আমি শুনেছিলাম। তখন ওই ছোট ভাইকে আপনার ভালো করে দেখা হয়নি, মানে আপনার হাজবেন্ডকে ভালো করে দেখা হয়নি? তারপরে খাওয়া দাওয়া হলো, রাত্রি যখন 10টা বাজলো, বাজার পরে তখন আমাকে বাসর ঘর, যেটাকে বলা হয় বাসর ঘর, সুন্দর করে সাজানো হয়েছে, সেখানে আমাকে রেখে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে আমি খুব ভয়ে, তখনও সে ফেরেনি, আমি খুব ভয়ে আমি ওই ঘরে না থেকে আমি আমার শাশুড়ির ঘরে চলে আসি। আমি কান্নাকাটি করতেছিলাম খুব। তো শাশুড়ি বললো, ছোট মানুষ, ওকে আর আজকে বিব্রত করার দরকার নেই, আমি আমার কাছে রাখি, ও আসুক, তারপর আমি দিয়ে আসবো। একা একা ঘরে ভয় পাচ্ছে, আমি দিয়ে আসবো আমার ছেলের কাছে। তো আমার শাশুড়ি ওই সময় আসলে উনি কুষ্টিয়া মোহিনীমিল মহিলা যে স্কুলটা ছিলেন, ওই স্কুল থেকে উনি 1921 খ্রিস্টাব্দের উনি এসএসসি পাস আর কি। তাই জন্য উনি খুব, মানে ওই সময় উনি খুব আধুনিক ছিলেন আর কি। আধুনিক ছিলেন। তো ছেলের সাথে ওনার খুব বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল ওনার ছেলের সাথে। আমি বললাম যে আমি খুব ভয় পাচ্ছি মা, আমি যাব না। কেন যাবে না তুমি? আমিও তো ছোট সময়, আমিও তো এই সংসারে এসেছি। আমাকে বোঝালেন উনি। আমি তখন বুঝ মানি না। তারপর উনি যখন আসলেন তখন প্রায় রাত্রি 12টা বাজে। আচ্ছা। আমার শাশুড়ি একটু বকলেন যে তুই বিয়ে করে রেখে চলে গেছিস, রাত্রি 12টার সময় কেউ ঘরে আসে? তখন সে বলল যে তুমি তো জানোই মা, আমি সাধারণত রাত্রি 12টা-1টার আগে কখনো ঘরে ফিরি না, এটা তোমার কথা বলার তো কোনো দরকার নেই। তা বলে ওকে পাঠিয়ে দাও, রুমে পাঠিয়ে দাও। তারপরে আমি রুমে কিছুতেই যাব না, আমি খুব চিৎকার করে কেঁদে উঠলাম। তখন বললো থাক, আমি একাই রুমে থাকছি, তোমার কাছে রাখো। তো আমি আমার শাশুড়ির কাছে থাকলাম। সে তারপরের দিনও আমি আর যাই নাই। তারপরে উনি 2 দিন ছিলেন ওনার চিটাগংয়ে। তখন রিয়াজউদ্দিন মার্কেটে ওনার কাপড়ের দোকান ছিল, ব্যবসা করতেন, ওইখানেই বাসা ছিল। তো উনি বললো তাহলে আমি চলে যাই, মানে কুষ্টিয়া থেকে চিটাগংয়ে চলে যাই, তাই বললো। তো বললো যে অন্তত বউ ভাতটা পার করে দিয়ে যা। বউ ভাত কাকে নিয়ে আমি পার করবো, সে তো আমার কাছেই আসে না। এটা বললো। বলার পরে 2 দিন পরে আমার মানে ভাসুরের ওয়াইফ, তার 2টা বাচ্চা, সবাই চলে আসলো। গ্রামে আসার পরে বাড়িটা আরো বেশি হলো, জমজমাট হলো। আমাদের বাড়ির থেকে লোকজন আমাদেরকে আনতে গেল, আমাকে নিতে আসলো। নিতে আসার পরে আমি আমার মায়ের বাড়িতে গেলাম।
যাবার থাকাকালীন উনি ওইখানে আমাদের বাড়িতে গিয়ে একদিন থাকলেন, সেদিন আমি ওনার সাথে আমি এক বিছানায় যাইওনি। মানে আপনাদের সঙ্গে আমি যতটুকু বুঝতে পারি তখন পর্যন্ত কোনো কথোপকথন বা কিছু হয়নি? কথোপকথন হয়নি আমার সাথে। তার আগ পর্যন্ত কি আপনি লোকটাকে সম্পর্কে চেহারায় দেখেছেন? বয়সের ব্যাপার থাকে, কার সঙ্গে বিয়ে হলো, দেখতে কেমন? এটা আমার মনের ভিতরে তখন ফিলিংস নেই। আমি শুধু আমার বিয়ে হওয়ার পরেও আমার কিন্তু বই হাতে, তখনও বই হাতে আপনার? আমার বই হাতে। আমি পরীক্ষা দিব, আমি একবার বৃত্তি পরীক্ষা আমি দিতে পারিনি, এবার আমি হায়ার জুনিয়র বৃত্তি পরীক্ষা দিব। এটা আমার তখনও নেশা, আমার চোখে, আমার মুখে, আমার ভিতরে। আমার তখন স্পন্দন যে আমি পরীক্ষা দিব। এটা আমার, আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েও আমি ওই আমার পড়াশোনার মধ্যে, হ্যাঁ, আমার ভাসুরের ছেলেমেয়েরা, ওই যে আমার স্বাস্থ্য ভাসুরের ছেলেমেয়েরা তখন ক্লাস 8-এ যারা পরে, ওদের কাছ থেকে বই চেয়ে আমি পড়তাম। ওকে ওকে, এরকম। তো গেলেন আপনি বাড়িতে? হ্যাঁ, বাড়িতে গেলাম। তারপর উনি আমাকে রেখে চলে গেলেন আমাদের বাড়িতে। উনি আমাদের বাড়ি থেকে চিটাগং চলে গেলেন। তারপরে আর ফিরে আসেনি। চিটাগং যাওয়ার পরে ওই আমাকে চিঠি লিখতেন, আমি চিঠির উত্তর দিতাম না। চিঠি আসতো প্রতিদিন, মানে প্রতি সপ্তাহে একটা করে চিঠি আসতো। কি থাকতো চিঠির মধ্যে, পড়ে দেখতেন? মনে আছে? পড়তাম, চিঠিগুলো পড়তাম। আমাকে কখনো প্রিয়সী, কখনো প্রিয়, প্রিয়া, কখনো এভাবে আমাকে সম্বোধন করতেন। ওকে। হয়তো তুমি একদিন আমাকে মেনে নিবে, হয়তো একদিন তোমার সাথে আমার সংসার জীবন শুরু হবে, এরকম অনেক কথাই লিখতেন। ওকে। তারপরে আমাকে, আমি ক্লাস 8-এর, আমি যখন 8ম শ্রেণী, যখন আমি ফাইনাল পরীক্ষা দিব, পরীক্ষাতে অ্যাটেন্ড করলাম। 5টা পরীক্ষা দেওয়ার পরে আমার আর পরীক্ষা দেওয়া হয়নি। আমার বাবা আমাকে রেখে আসলেন আপনার শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে। তুমি বিয়ের পর আর থাকতে পারবে না, এখানে থাকতে পারবে না। না, আমাকে রেখে আসলেন। কিন্তু পরীক্ষাটা দেবার আমার খুব ইচ্ছা ছিল, আমার পরীক্ষাটা দেওয়া হয়নি। শ্বশুর বাড়ি থেকেও কোনো স্টেপ নিল না? না। আমার শাশুড়ি বলল যে, শাশুড়ির খুব ইচ্ছে ছিল আমি পড়াশোনা করি, কিন্তু বললো আমার ছেলের অনুমতি না দিলে আমি তো পড়াতে পারবো না, আর শাশুড়ি। তারপর আমি ওইখানে চলে গেলাম। চলে যাওয়ার পর ডিসেম্বর মাসের 14 তারিখে উনি ফিরে আসলেন চিটাগং থেকে বিকেল 3টার সময়। আমি বাসায় বসে আর কি, আমার শাশুড়িও খুব গল্পের বই পড়তেন। সালেহা নামে একটা গল্পের বই আমি পড়তেছিলাম। তো ওইটা পড়তেছিলাম আমি, শীতের বিকেল, আমি বসে বসে রোদ্রে বসে পড়তেছিলাম। তো আমার বাইরে সবাই বলছে যে আমার ভাসুরের ছেলে মেয়েরা চিৎকার করে বলছে, চাচা চলে এসছে, চাচা চলে এসছে। আমার শাশুড়ি এবার বাইরে গেলেন, যে ছেলেকে রিসিভ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তখন বলছে যে, মা, ওর পাগলামি কি বন্ধ হয়েছে? তাই বলছে, আগে যেরকম পাগলামি করতো এখনো কি পাগলামি করবে? কোনটাকে আসলে আমরা পাগলামি বলবো, কি আসলে পাগলামি, সেটা পুরো গল্প জুড়ে উঠে আসবে। তবে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে এখানে নার্গিসের জীবনের গল্প আপনারা শুনছেন। আমাদের সমাজে বাল্যবিবাহের যে রেওয়াজ এবং বাল্যবিবাহের যে ভয়াবহ দিক, সেটা কি আজকের জীবনের গল্প নাকি অন্য কিছু, সেটা একটা প্রশ্ন আমাদের এই প্রথম পার্টি উদ্ভব হয়েছে। আমরা সবসময় একটা কথা বলি যে কোনো বিরতিতে আসলে আজ করার কোনো উপায় নেই যে গল্পটি আসলে কোথায় গিয়ে আবার শুরু হবে এবং কোথায় গিয়ে থামবে। সুতরাং আপনারা এক ধরনের অনুমান করলেও করতে পারেন এতটুকু শোনার পরে, বাট আসলে কি ঘটতে যাচ্ছে সেটা আমরা দেখব। হ্যাঁ, নার্গিস, আপনি যেটা বলছিলেন যে আপনার হাজবেন্ড ফিরে আসলেন এবং আপনার মাকে প্রশ্ন করছেন যে আপনার পাগলামো কমেছে কিনা। তারপর উনি ফিরে আসার পরেই ফ্রেশ হওয়ার পরে উনি ঘুমাতে গেলেন আমার সাথে কোনো কথাবার্তা না বলেই। আমি আমার মতো বই পড়ছিলাম। আমার শাশুড়ি আমাকে বারবার বলছিলেন, তুমি উঠে ঘরে যাও। আমি তারপরও যাইনি। এ পর্যন্ত তার সাথে আমার কোনো কথা, তার সাথে আমার দেখা, এগুলি কিছু নেই। সে দূর থেকে আমাকে দেখে, আমি দূর থেকে তাকে দেখি। এভাবে আমাদের সময়গুলো পার হচ্ছিল, কারণ আমি তখন অনেক ছোট। বিয়ে কি, সংসার কি, স্বামী কি, এগুলো আমি কিছু বুঝতাম না। উনি মানে দেখতে শুনতে কেমন ছিলেন? উনি কি বড়? হ্যাঁ, উনি ওনার, আমাকে একটু জাস্ট বলেন তো, ওনার বয়স তখন কত ছিল যখন আপনাকে বিয়ে করলো? 36 বছর। 36? 36 বছর বয়স্ক একজন ভদ্রলোক ক্লাস 8-এ পড়া একটা মেয়ে, 13 বছরের একটা মেয়েকে বিয়ে করেছেন? নাথিং টু সে, দিস হ্যাপেন ইন আওয়ার সোসাইটি। ওকে, বলুন তারপর। তারপরে রাত্রি 10টার পরে খাওয়া দাওয়া হলো। উনি মানে ঘুমের থেকে উঠে ঘুরে আসলেন। চিটাগং থেকে যেদিন বাড়ি আসলেন, আসার পরে উনি যখন সন্ধ্যার পরে মানে বাইরে গেলেন, তখন ওনার হাতে হুইল ছিল আর কি। হুইল দিয়ে উনি মাছ ধরার জন্য গেলেন। আচ্ছা আচ্ছা। এবং তখন তো আমি ড্রিঙ্কস কি জিনিস সেটা বুঝতাম না। ওনার হাতে একটা বোতলও ছিল, এটা আমি দেখেছিলাম। বারান্দায় দাঁড়িয়েছিলাম, উনি ড্রিঙ্কস এর বোতল এবং হুইল নিয়ে উনি বেরিয়ে চলে যান। ওনার
একটা খুব প্রিয় গাড়ি ছিল, 100 একটা গাড়ি আর কি, এই যে মোটরসাইকেল গুলো আর কি। ও আচ্ছা, 100 সিসি। হ্যাঁ, 100 সিসি ওই গাড়িটা ওনার ছিল, খুব প্রিয় গাড়ি। ওই গাড়িটা নিয়ে উনি বেরিয়ে গেলেন। ওকে। তারপরে রাত্রি 10টার পরে ফিরে আসলেন, মাছ নিয়ে আসলেন। মাছ ধরে বন্ধু বান্ধবের সাথে হইচই করে মাকে বললেন যে তুমি এগুলো মানে কাজের জন্য এটা আমাদের ছিল আর কি, ওর কাছে দিল, পরিষ্কার করলো, শাশুড়ি রান্না করলো। তখন আমি সংসারের কোনো কাজে হাত দেইনি, আমাকে হাত দিতে দেয়ও না। ওকে। তারপরে খাওয়া দাওয়ার পর যখন সবাই যখন শুয়ে পড়ছে, আমি যখন আর যাই না, তখন আমি যে ঘরে ছিলাম আর কি, আমার শাশুড়ির ঘরে আমি ছিলাম না, আমি আর একটা ঘরে আমি বসে বসে বই পড়তেছিলাম। সে ঘরে এসে আমাকে এক প্রকার জোর করে আমাকে নিয়ে যায় তার ঘরে। ওকে। আমি খুব চিৎকার করে উঠি, খাটে নিয়ে গিয়ে আমাকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরে ওই দিনই আমার সাথে প্রথম সে সেক্স করলো এবং আমাকে রেপ করার মতো করেই করলো। ও মাই গড। আর ওই রাত্রে আমি আমার বড় সন্তানকে আমি কনসেপ্ট করি। এটা আসলে পরে ইউরিন টেস্টে ধরা পড়ে। মাই গুডনেস। তারপরে উনি 4 দিন ছিলেন। 4 দিন আমাকে এভাবে অত্যাচারের মাধ্যম দিয়ে উনি আমাকে ব্যবহার করেছেন, যেহেতু আমি রাজি ছিলাম না সেক্সে, সেহেতু। তারপর উনি 4 দিন পরে চলে গেলেন। এই যে ক্লাস 8-এ যখন আপনি আছেন, তার আগ পর্যন্ত আপনি কি জেনেছেন ব্যাপারগুলো? কেউ আপনাকে বলেছে? আপনার ফ্যামিলির কেউ এই স্বামী স্ত্রী সম্পর্কটা আসলে না, কি? এটা কখনোই বলেনি। কেউ আপনাকে বলেনি? আপনার শাশুড়ি যে এত আধুনিক মনস্ক ছিল, সেও কখনো সে বলতে গেছে, কিন্তু আমি শুনতে চাইনি। আমার ওইগুলি মাথার মধ্যে নিতাম না কখনো। মানে আমার ভালো লাগতো না এগুলো না, শুনতে? আমার শুনতে ভালো লাগতো না, আমার শুধু পড়তেই ভালো লাগতো। আমি পড়তাম, আমি তখনও ছোট ছোট গল্প লিখতাম, কবিতা লিখতাম, আমি ওইগুলির মধ্যেই মগ্ন থাকতাম। ওকে। সাহিত্য মনা ছিলাম তো, এই জন্যই। ওকে। তো এইভাবে সে আমাকে 4 দিন ইউজ করার পরে সে ফিরে গেলেন, সে তার কাজে ফিরে গেল। কাজে ফিরে গেলেন। ওকে। আর যখন আমাকে সে বিয়ে করলেন, অলরেডি সে 4টা দেশ ভ্রমণ করা আর কি, সে কুয়েত থেকে ফিরে এসে আমাকে বিয়ে করেছেন। ওকে। মানে 7 মাসের মাথায় বিয়ে করে, কুয়েত থেকে ফিরে এসে 7 মাসের মাথায় আমাকে বিয়ে করেন। আচ্ছা। তাহলে তো সে অনেক অ্যাডাল্ট এবং অনেক ম্যাচিউর ছিল। জি। যে এই কারণে তার তো এক্সপেরিয়েন্স থাকা স্বাভাবিক। হ্যাঁ, থাকা স্বাভাবিক। তারপরে আমি পরের মাসে আমি যখন আমার বমি হওয়া শুরু হলো, তখন আমি বুঝি না যে আমার কেন এরকম হচ্ছে। আমি শাশুড়িকে বললাম, শাশুড়ি খুব খুশি। শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, আমাদের মানে ফ্যামিলি যে ডক্টর ছিলেন ওনার কাছে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারপর উনি আমাকে দেখলেন, ইউরিন টেস্ট করলেন, করার পরে বললেন যে শাশুড়িমা তো কনসেপ্ট করে গেছে, এখন এতটুকু বয়সে কি বাচ্চা রাখবেন কি রাখবেন না, অ্যাবর্শন করে ফেলেন। তো আমার হাজবেন্ডের কাছে যখন এটা গেল, আমাদের বাসায় ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোনে যখন হাজবেন্ডের কাছে গেল, যাওয়ার পরে উনি ফিরে আসলেন আবার। নিয়ে আসার পরে আমাকে অনেকগুলি ডাক্তারের কাছে নিয়ে গেলেন আমাকে অ্যাবর্শন করানোর জন্য। আমি করিনি। আপনি করেননি? না। কেন? আমি করিনি। আমি বললাম যে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না, যে যন্ত্রণা দিয়ে আমাকে করবে, ডাক্তার আমাকে বলেছে সবকিছু। তো আমি এটাতে যখন রাজি হলাম না, তখন সে আবার মানে বিরক্তি হয়ে আমার সাথে কথা না বলেই এক প্রকার এটা খুব রাত ব্যবহার করে চলে গেলেন, আবার চিরবঙ্গে ফিরে গেলেন। মাকে বলে গেলেন যদি ও মানে ওর মতামত ফিরে, তাহলে তুমি ওটা আবাসন করে ফেলো। আমি এখন এত মানে অল্প সময়ের মধ্যে আমি বাবা হতে চাই না। এত বিয়ের অল্প সময়ের মধ্যেই, মাত্র 2 মাস 2.5 মাস বিয়ে হয়েছে। তো এটা তখন আমার শাশুড়ি আমাকে অনেক বোঝাতে লাগলেন, আমি বুঝলাম না। তা আমি বললাম যে মা, আমার যা হবার তো হয়ে গেছে, আমি এখন বুঝি বিয়ে কি জিনিস, বাচ্চা কি জিনিস, আমি একটু বুঝতে পারি। থাক না কেন, থাকলে তো সমস্যাটা কি, আমি এটা তখন বলেছিলাম। তারপরে এভাবে প্রায় 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার চোখে তখন অনেক সমস্যা দেখা দিল। আমার চোখ দিয়ে পানি পড়তো, আমার চোখে তো এমনি ছোটবেলায় একটা ডিফেক্ট দেখা দিল, আমার চোখ দিয়ে পানি পড়তো। এগুলি হওয়ার পরে আমার বাবা আসলেন আমাকে আমার ডাক্তার দেখাবার জন্য। আপনার ফ্যামিলি কি জানলো যে আপনি কনসেপ্ট করেছেন? জি জি। ওনারা কিভাবে নিলেন? ওনারা স্বাভাবিকভাবেই নিলেন, যেহেতু আমার বড় বোনের তখনও বাচ্চা হয়নি, বড় বোনের 3 বছর বিয়ে হয়ে গেছে। 12-13 বছরের একটা মেয়ে সে কনসেপ্ট করে যাচ্ছে এবং সেটাকে একজন স্কুলের প্রধান শিক্ষক সে স্বাভাবিকভাবে নিচ্ছেন। যদি এরকম হতো যে একেবারে অশিক্ষিত আমাদের প্রান্তিক পর্যায়ের সমাজ বলতে যেটা বুঝি সেই পর্যায়ের একজন মানুষ, 2 পরিবারের কথাই যদি বলি, শ্বশুর বাড়ির লোক প্রচন্ড বনেদি এবং তাদের অর্থবিত্ত কিরকম সেটা আপনারা ওর বর্ণনা শুনেই বুঝতে পারছেন, তারা বিয়ে করেছে এত ছোট একটা মেয়েকে এবং সে কনসিভ করে গেছে, সেটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে। কিংবা যেই লোকটি এই ধরনের কাজ করলেন তিনি একবারের জন্য চিন্তা করলেন না যে এর রেজাল্টটা কি হতে পারে। ওনার হাজবেন্ডের কথা আমি বলছি। কি নাম ছিল ভদ্রলোকের? মোহাম্মদ আমানুল্লাহ সাহেব। এবং একই সাথে ওনার বাবা এবং ওনার ফ্যামিলি। বিয়ে দেয়াটা তো একটা ভয়াবহ রকমের অপরাধ করেছে সেটা, তারপরেও মেয়েটা কনসিভ করেছেন এবং এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন। হার্ডেস্ট রিয়েলিটি। ওকে, বলুন তারপরে আমি ঢাকাতে আসলাম তখন। জি, চোখ দেখানোর জন্য। হ্যাঁ, ঢাকাতে আসলাম।
মামার বাসাতে উঠলাম উত্তরা 6 নম্বর সেক্টরে। তারপরে ওখান থেকে মামা ঢাকা ক্যান্টনমেন্টের, উনি তখন মেজর, আমার 4 নম্বর মামা, আমার মামা 6 জন, উনি হচ্ছে মেজর, তখন ইয়ামি করে আর কি। ওকে। মামা বাবাকে খুব বকলেন যে এত সুন্দর একটা মেয়ের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিলা, এটা তোমার কাছে আমি চাইনি, আমার বোনটা তোমার কাছে এই জন্য আমরা বিয়ে দেয়নি। তারপরে পরিবাগে ডক্টর হারুন সাহেব প্রফেসর, ওনার কাছে আমাকে দেখানো হলো চোখ। দেখানোর পরে উনি চোখ দেখলেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন, চশমা দিলেন। এটা নিয়ে আমি ফিরে গেলাম বাড়িতে। জুলাইয়ের 2 তারিখ, ওই দিন ছিল শুক্রবার। আমার হাজবেন্ড আমাকে আর মেনে নিতে পারে না। কেন? সে শুধু একটা কথাই বলে যে আমি অন্ধবধি, কি করব, তোমার চোখে এত পাওয়ার, এত এই। তখন কি আপনি চশমা নিয়েছেন? হ্যাঁ, প্রায় 1200-র উপরে আমার চোখের ইয়ে। ওকে। আমার ওই গ্লাসটা যদি আমি এইভাবে পেপার রাখতাম রোদ্রে, আমার ওই পেপারটা আগুন ধরে যেত, মানে ম্যাগনিফাইং গ্লাসের মতো ছিল। তখন আপনি পেটে বাচ্চা, এই অবস্থায় আপনার হাজবেন্ড বলছে অন্ধবৌদি কি করবো? হ্যাঁ, ওই সময় উনি আমাকে আমার বাবার সাথে আমার বাবাকে ডেকে অপমান করে আমাকে তুলে দেন। কি বলেন, আপনার মনে আছে ওই দিনের ঘটনাগুলো? জি, সে আমার সাথে কোনো কথা বলেনি, বাবাকে খুব অপমান করেছিল। কি বলেছিল বাবাকে? বলছিল যে আপনি গোপন রেখে বিয়ে দিয়েছেন আপনার মেয়েকে, আর কোথাও বিয়ে দিতে পারবেন না, এই করবেন সেই করবেন, অনেক কথা। এগুলি আসলে ভাষায় বর্ণনা করার মতো না। এটা আমার বাবার জন্য আসলে প্রাপ্য শাস্তি ছিল। আমি খুব খুশি হয়েছিলাম যখন বাবা অপমানিত হচ্ছে, এটা আমি খুব খুশি হয়েছিলাম সেদিন। আমি তো চাইনি যে বিয়েটা হোক, এটা তো বাবার পছন্দের বিয়ে, বাবার দেখার বিয়ে, এটা বাবাই তো চয়েস করে বিয়ে দিল। আমি খুব খুশি হয়েছিলাম বাবা অপমানিত হয়। বাবা মাথা নিচু করে আমাকে নিয়ে চলে আসেন। তখন আমাদের রাজবাড়ি টু খুলনার একটা ট্রেন চলতো, তিতুমির এক্সপ্রেস। ওই ট্রেনে আমি আলমডাঙ্গাতে ফিরে যাই, কুমারখালীর থেকে ট্রেনে উঠি। তখন কত মাসের অন্তঃসত্ত্বা আপনি? আমি তখন 7 মাস। আপনি যে ডেট গুলো বলছেন, বিভিন্ন যে ডেট গুলো বলছেন, আপনার সবকিছু মনে আছে একদম পুঙ্খানুপুঙ্খ, কিভাবে মনে আছে? আমার তো 5 বছর আগের অতীত হয়ে মনে করতে পারি না। আসলে কিভাবে মনে আছে আমি নিজেও জানি না। আমার প্রত্যেকটা সন, তারিখ সবই মনে থাকে এখনো। আমার এখনো। চমৎকার, খুবই চমৎকার, বলুন। তারপরে বিকালে ফিরে আসলাম। ফিরে আসার পরে 5টার সময় বাড়িতে উপস্থিত হলাম। হওয়ার পরে 7টার দিকে আমার চাচিমা, একজন ডক্টর, বেগম নুরুন্নাহার, আমার বাবার ফুফাতো ভাইয়ের বউ, চাচিমার কাছে আমাকে নিয়ে যাওয়া হলো টেস্ট করানোর জন্য, বেবি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি যখন বাড়িতে পা দিয়েছি চাচি তখন শুনতে পারলো। চাচি আমাদের বাড়িতে ল্যান্ড ফোন ছিল। চাচি মাকে ফোন করলো যে ভাবি ও তো এসছে, ওকে নিয়ে তুমি ক্লিনিকে চলে আসো। কণা নার্সিং হোম আমাদের ওই ক্লিনিকটার নাম, আলমডাঙ্গার পোপাড়ি থানার সাথে। চাচিমার কাছে আসলাম। আসার পরে চাচা খুব আমাকে দেখে মাথায় হাত দিয়ে বলল, মা তোর জীবনটা তো এলোমেলো হয়ে গেল, যদি মেয়ে হোস তাহলে আমাকে দিয়ে দিস, আমি মানুষ করব। পয়েন্ট করার মতো বিষয় একটা হচ্ছে ক্লাস 8 পড়ুয়া একটা মেয়ে, যার সুপার ব্রিলিয়ান্ট রেজাল্ট, যাকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, বৃত্তি পরীক্ষাগুলো, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে স্বামী কি জিনিস সেটা বুঝে ওঠার আগেই কনসিভ, এবং লেখাপড়া বন্ধ। তখন একটা পর্যায়ে বাবা চোখে ট্রিটমেন্ট করাতো না, কারণ মেয়ে যদি চশমা পরে তাহলে তার বিয়ে হবে না। সেটাও ধরা পড়ে গেল, কারণ শরীর তো আসলে আর বাবার মতো না। হ্যাঁ, সেটা তার কোনো কিছু গোপন করে না, সেটা ঠিক মতো একসময় বেরিয়ে হয়ে যায়। সেটা ধরা পড়ার কারণে, মেয়ে চশমা পড়ার কারণে, মোটা গ্লাসের চশমা পড়ার কারণে হাজবেন্ড বাবাকে ডেকে চরমভাবে অপমান করে 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলেন। অর্থাৎ লেখাপড়া বন্ধ, চোখটা ভবিষ্যতে কি হবে সে জানে না, এবং একই সাথে সে 7 মাসের অন্তঃসত্ত্বা, বেবিটার কি হবে সেটারও কোনো খোঁজ খবর নেই। এরকম একটা অবস্থায় গল্প রয়েছে। হ্যাঁ, বলুন। তারপরে জুলাই মাসটা পার হলো। এরপরে কি শ্বশুর বাড়ি থেকে কেউ যোগাযোগ করছে না? আর কখনো যোগাযোগ করেনি কেউ। তারা একরকম আমাদেরকে ভুলেই গেল আর কি। সেপ্টেম্বর মাসের 9 তারিখ সেদিন আমার পেন উঠলো রাত্রে তখন অনেক রাত। আমার দাদি খুব সচেতন মানুষ ছিলেন, তা উনি আমাকে এসে দেখলেন। দেখার পরে মাকে ডাক দিলেন, ডাক বললো যে ওকে তো ক্লিনিকে নিতে হয়। বারবার আমার বাথরুমে যাওয়া দেখে দাদি এটা ফলো করে, দাদির ঘরের সামনে দিয়ে যেতে হতো। তো উনি আমাকে উঠে জিজ্ঞাসা করলেন তোর কি সমস্যা হচ্ছে? আমার দাদি কেমন যেন লাগছে, পেটের ভিতরে চিনচিন করে। তো উনি অনেক ডেলিভারি নিজেই করেছেন ওনার জীবনে। তো উনি আমার জরায়ুতে হাতের গ্লাভস তো বাড়িতে সবসময় থাকতো,
দাদি আবার হাতে গ্লাস পরে আমার ওই পজিশনটা দেখলেন, দেখার পরে বললো যে মনে হচ্ছে যে কাল পরশুর মধ্যে এটা হবে, তারপর ও বৌমার কাছে নিয়ে যাই। আচ্ছা, ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ, তাই বললো। তারপরে ওই রাত্রেই আমরা ক্লিনিকে চলে গেলাম। চাচি উপর থেকে, বাসা উপরে ছিল, উপর থেকে নিচে আসলেন। আসার পরে বললো যে, মাকে বললো যে ভাবি এখনো হয়নি, এটা এরকম হতে পারে এই স্টেপে, এরকম সময় এরকম সিচুয়েশন গুলি হয়। তারপর একটা আল্ট্রাসাউন্ড করে আমি দেখি। পরের দিন আল্ট্রাসাউন্ড করলো, করার পরে আমাকে সেলাইন দিয়ে ফেলে রাখলো আর কি। বললো যে বাসায় যাওয়ার দরকার নেই, এখানেই থাক। আচ্ছা, ক্লিনিকেই থাক। 10 তারিখ পার হলো, 11 তারিখ পার হলো। 11 তারিখ থেকে আমার ব্যথা বন্ধ হয়ে গেল, আমার কোনো আর ব্যথা নেই। এদিকে ডেলিভারি হওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে গেল, আমার শরীর আর রেসপন্স করে না। 12 তারিখ দুপুর পর্যন্ত চাচিমা অনেক ওয়েট করলেন যে দেখি কি হয়। তো 12টার সময় উনি আমাকে আবার নতুন করে আবার একটা সেলাইন পুশ করলেন, ওষুধ দিলেন। দেওয়ার পরে আমি ক্লিনিকেই আছি, আমার সেলাইন তো পুশ চলছে। আমার শুয়ে থাকতে ইচ্ছে করছিল না, খুব কষ্ট হচ্ছিল, প্রচন্ড কষ্ট। যে কষ্টটা আমি মনে হচ্ছিল আমি কেন এখানে, আজকে আমার কেন বাচ্চা হবে, আজকে আমার কেন পড়া বন্ধ হবে, আমার কেন বিয়ে হবে, কেন আমার বিয়েটা আবার ভেঙে যাবে, এগুলি আমি কখনো আর মিলাতে পারিনি। এইসব অনুভূতিগুলো ভিতরে ভিতরে খুব কষ্ট দিচ্ছিল। দাদির সাথে ছোট ছোট গল্প করতেছিলাম। আমি বলছিলাম, দাদি আমার বাচ্চা মনে হয় 1 মাস পরে হবে, আমার মনে হয় ভুল আছে আমার হিসাবে, চলো বাড়িতে চলে যাই, আমার ভালো লাগছে না এগুলো, তুমি সেলাইনটা বের করে ফেলো। তুই ওয়েট কর না, ওয়েট কর। আমি তখন বললাম আমি আর শুয়ে থাকতে পারবো না, একটা নার্সকে ডাক দাও, যেহেতু আমাদের ক্লিনিক, আমাদের এটা একটা পাওয়ার আছে, একটা নার্সকে ডাক দাও, ওই স্যালাইনের এটা নিয়ে ঘুরবে আমার পিছন পিছন, আমি একটু হাঁটবো। আচ্ছা আচ্ছা, আমি আর শুয়ে থাকতে পারছি না, আমি বেডে আর শোবো না, আমি আজকে 2 দিন বেডে শোয়া, আমার খুব কষ্ট হচ্ছে বেডে শুতে। তখন একটা নার্স আসলো, আসার পরে ওটা নিয়ে আমি বিভিন্ন রোগীদের দেখে বেড়াতে লাগলাম। আর বাচ্চা যাদের হয়েছে, বাচ্চা যাদের হবে, এরকম রোগী অনেক আছে। আমি তখনও হাজবেন্ডের কোনো খোঁজ খবর নেই? না, খোঁজ খবর নেই। আচ্ছা। তারপর আমি দেখতে দেখতে আমার মেডিসিন যেগুলো মানে আরো পাওয়ারফুল মেডিসিন, যাতে সিজার করে যাতে না লাগে, চাচি এই ব্যবস্থাই করেছেন আর কি। যেহেতু বয়স্ক হাজবেন্ড, চাচিমা এগুলি সব বুঝে, সে আমার মাকে বলছে যে বয়স্ক হাজবেন্ড যদি সিজার করা হয় হয়তো নাও মানতে পারে। হ্যাঁ, আর সিজার করলে তো একটা সমস্যা থেকে যায়, সেলাইয়ের একটা সমস্যা থেকে যায়, অনেক কাজের একটা সমস্যা থাকে। বললাম আমি নর্মাল যতক্ষণ হবে না ততক্ষণ আমি ডেলিভারি করব, কিন্তু আমার সেপ্টেম্বরের 13 তারিখে আমার আসলে ডেট ছিল বাচ্চা ডেলিভারি হবার, এটা 12 তারিখের ঘটনা। কি পরিমাণ ভয়াবহ রূঢ় আইএমএ জাহিলিয়া যুগে আমরা বসবাস করি। একটা মেয়ে বাঁচবে কিনা সেটার কোনো খোঁজ খবর নেই, ওই মেয়েটা ডেলিভারি কিভাবে হবে এবং হাজবেন্ড সেটা মানবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা। এবং যে হাজবেন্ড 7 মাসের পরে শুধু চোখের সমস্যার কারণে বাবা বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং একবারের জন্য খোঁজ খবরও নেয়নি, তার বাচ্চাটারও খোঁজ খবর নেয়নি, এবং সে হাজবেন্ডের জন্য চিন্তা করছে এই মেয়েটার, যে মেয়েটা ডেলিভারি হতে গিয়ে মারা পর্যন্ত যেতে পারে। মানে বর্ণনাতীত, মানে এগুলো আসলে বর্ণনা করতে গেলে নিজের ভেতরের যে মানে ক্ষুব্ধ যে মানে রূঢ় যে আচরণ, আসলে রেডিওতে বসে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে কিছু বলছি না আসলে। বলুন। তারপর বেলা যখন 1:30 বাজে হঠাৎ করে আমার পানি ভাঙলো, যেটা হয় আর কি বাচ্চা হওয়ার আগ মুহূর্তে। হ্যাঁ, তখন নার্স আমার মায়ের হাতে ওরা দিয়ে উনি দৌড়ে পড়ে গেলেন আমার চাচিকে ডাকার জন্য, আর 2টা নার্স আমাকে বেডে তাড়াতাড়ি শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পর চাচিমা এসে খুব বকাবকি শুরু করলেন, তোমাকে না বলছি এই মুহূর্তে হাঁটবে না, এখন শুয়ে থাকতে হবে বেশি, তুমি কেন হাঁটাহাঁটি শুরু করলে, এখন যদি অন্য কিছু হয় তাহলে আমি কি করব, বাচ্চাটা মরে গেল আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে তো বাঁচাতে হবে। চাচিমা এইভাবে আর কি রাগ করে উঠলেন। উনি তো আমাদের ফ্যামিলির এইগুলি তো মানতেই পারছেন না, উনি তো নওগাঁর মেয়ে ছিলেন, উনি অনেক মানে যুদ্ধ করে উনি ডাক্তার হয়েছিলেন, ওনার জীবনের হিস্টোরিটা আমার চেয়ে আরো বেশি করুন আমার চাচিমার, এই কারণে উনি মানতে পারছেন না। আমার মেয়ে 2:30টার দিকে হলো, আমার মেয়ের কোনো ভিতরে মানে স্পন্দন ছিল না, মেয়ে হলো ফার্স্ট। জি, ওকে, স্পন্দন ছিল না আমার মেয়ের কোনো কান্না নেই, শ্বাস নেয় না, কিচ্ছু নেয় না। আমি শুধু দেখলাম চোখ মেলেন, চাচিমা মানে পা দুটো এরকম ধরে শুধু থাবড়াচ্ছে বাচ্চাটাকে, শুধু কান্না করার চেষ্টা করাচ্ছে। যখন আর কাঁদলো না, একটু কেঁদে ওঠার পর পরে ওনাকে মানে সিলিন্ডার দিল, সিলিন্ডারে নাকে দিয়ে ওকে একটা বেবি কডে দিয়ে ওকে বাইরে দিয়ে দিল। তারপরে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে ওনাকে বাইরে দিয়ে দিল আর কি, বাচ্চাটাকে। হ্যাঁ, বাইরে দিয়ে দিল। চাচিমা
তারপরে আমার যেটুকু ট্রিটমেন্ট করার দরকার করে উনিও বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য বেরিয়ে গেলেন। তো আমার মা আমাকে শুধু বললো অনেক সুন্দর মেয়ে হয়েছে, তাই বললো। আপনার মা? হ্যাঁ। ওকে। আমার মেয়ের ওজন তখন 4.5 পাউন্ড। আচ্ছা। 4.5 পাউন্ডের একটা মেয়ে আমি আমার শরীর থেকে বের করলাম। এই অনুভূতিটা অনেক, এটা ইট কান্ট বি এক্সপ্লেইন। এটা আসলে মা হওয়ার অনুভূতিটা আসলে এক্সপ্লেইন করা যায় না। তারপরে রাত্রি 10টার দিকে আমরা ক্লিনিক থেকে বাড়িতে গেলাম। আচ্ছা। জসিমা বললো এখন বাড়িতে যেতে। বাচ্চাটাকে কোলে নিয়ে চলে গেলেন? আমার মায়ের কোলে ছিল। আপনি তখনও নেননি কোলে? আমি কোলে তখনও নেয়নি। তারপর বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার বোন, বড় বোন, আমার বড় দুলা ভাই সবাই আসলো আমাদের বাড়িতে। আসার পরে বাড়িতে ভালো একটা আনন্দ, অনেকদিন ছোট বাচ্চা বাড়িতে নেই। আমার বাচ্চাটাই ফার্স্ট ওই মুহূর্তে আর কি। আমার মেয়ের নাম আমি নিজেই রাখলাম ফাতেমাতুজ জোহরা তন্নি, আমার মেয়ের নাম ফাতেমাতুজ জোহরা তন্নি। ওকে, জি রাখলাম। পরের দিন সকালে আমার বড় চাচার মেজো ছেলে আর কি, আমার মেজো ভাই, উনি ফ্যামিলির মানে সমস্ত কিছু কাজগুলোর মধ্যে উনি বেশি ইনভলভ থাকতেন। আচ্ছা। ওনার হাতে মাছ মিষ্টি এগুলো দিয়ে আমার শ্বশুর বাড়িতে পাঠালেন খবর দিয়ে যে মেয়ে হয়েছে, খবর নিয়ে তুমি যাও। আমার বাবা আমাকে পাঠালো। মেজো ভাই গেলেন আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ি বললো আমার ছেলে নেই, আমি কিভাবে দেখতে যাব, এখান থেকে কেউ দেখতে যাবে না। আচ্ছা। এই বলে পরের দিনই ওই সকালে গেছেন ভাইয়া, সন্ধ্যার সময় ভাইয়া ফিরে এসছেন। ফিরে আসার পরে এই কথা বললেন। সবাই বিমর্ষ। সেপ্টেম্বরের 12 তারিখে তো মেয়ে হলো। অক্টোবর মাসের 10 তারিখ 9 তারিখে আমি আর আমার বাবা, ডাক্তার বলেছিলেন যে হারুন সাহেব যে আপনার যে নাতিটা হবে তাকে আপনি টেস্ট করাবেন, হবার পরপরই, যেন দেরি করবেন না। ঢাকাতে আসার দরকার নেই, আমার ছাত্র জালাল আহমেদ খুলনাতে বসে, ওখানে আপনি দেখাবেন। আমি 9 তারিখে বাবার সাথে করে ট্রেনে করে চলে গেলাম, যেহেতু ডেলিভারি রোগী বাস। মেয়েটাকে কি দেখাবে, মানে মেয়েটাকে টেস্ট করবে? মেয়ের চোখে কোনো সমস্যা আছে কিনা। ডাক্তার জালাল সাহেবকে দেখলাম। দেখানোর পরে পরের দিন আমি সকালে ট্রেন ধরে চলে আসলাম বাড়িতে। আসার পরে 10টার সময় বাড়িতে এসে পৌঁছালাম। রূপসা ট্রেনে আসলাম খুলনা থেকে আলমডাঙ্গা। আমাদের তো 2 ঘন্টা লাগে ওখান থেকে আসতে। আমি ড্রেস শেষ মানে খুলে আমি হাত মুখ ধুয়ে বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য বারান্দাতে বসেছি। এর মাঝখানে পিয়ন চলে এসছে, আমাদের পোস্ট অফিসের পিয়ন। এসে বললো যে একটা রেজিস্টার চিঠি আছে নার্গিসকে, তার নামে একটা চিঠি, তাকে সিগনেচার করে নিতে হবে। আমি আমার ছোট ভাইটা ও বললো যে যখন হচ্ছে ওই তো পিয়ন এসছে, তোমাকে ডাকছে। আমি গেলাম, বাচ্চাটাকে মায়ের কোলে দিয়ে আমি সিগনেচার করে দিছি। দিয়ে আমি যখন চিঠিটা খুলছিলাম তখন আমার সমস্ত শরীর কম্পন শুরু হয়ে গেছে। আমি জানলাম না যে কেন আমার ভিতরে একটা ভূমিকম্প হলো, বুঝতে পারলাম না। মানে কোনো কিছু খারাপ কিছু কেস করছিলেন? এরকম। পরে আমি শুধু ছিঁড়ার পরে আমি শুধু বের করছি শুধু তয়াকার লয়াকার কর, এতটুকুই আমি দেখছি, এর বেশি কিছু আমি দেখিনি। আমি ওই মুহূর্তে আমি মূর্ছা যাই, আমার জ্ঞান হারিয়ে ফেলি। বহুবার গা শিউরে উঠেছে হ্যালো 8920 জীবনের গল্প শোনার পরে, কিন্তু আজকের মতো ভয়াবহ ভাবে গা শিউরেও আমার কোনোদিন ওঠেনি। কিছুই বলার নেই, টোটালি স্পিচলেস। 20 মিনিট পরে আমার জ্ঞান ফিরে আসে। তারপরে আমার স্যালাইন দিয়ে আমাকে শুয়ে রাখেন। রাখার পরে তা বললেন যে মা আমাকে পুরা ওই আমাকে যে লেটারটা সেটা আমাকে দাও, আমি দেখবো। দেখলাম ওখানে লেখা আছে যে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে না জানিয়ে তাদের অন্ধ মেয়ে আমার সাথে বিয়ে দেয়, এবং ওই যে সন্তানটা হয়েছে সন্তানটা আমার না, এই সন্তানটা তার ভালোবাসার কোনো ফসল, এবং এই অবৈধ সন্তানের বাবা আমি হতে চাই না, এই কারণে আমি তাকে ডিভোর্স দিচ্ছি। শুধু এই কথাটুকুই সেখানে লেখা ছিল। এবং এটা একটা তালাকনামায় ছিল কাজী অফিসের? জি, কুষ্টিয়া কাজী অফিস থেকে এটা আসে। কাজী আফসার উদ্দিন এটা সিগনেচার করে। তখন আপনি কি করছিলেন, মানে আপনাকে যখন এটা পড়ে শোনানো হলো? না, আমি নিজেই পড়েছি। আপনি নিজেই পড়লেন? নিজেই পড়লাম, নিজের ভিতরে শক্তি সঞ্চয় করে নিজের সমস্ত যন্ত্রণাকে আমি মানে ভিতরে আরেকবার হাতুড়ি দিয়ে আমি মানে আঘাত করে আমি নিজেই পড়লাম। আমার মায়ের কাছ থেকে আমি নিয়ে আমি বললাম আজকের থেকে এই তালাকনামাটা আমার কাছেই থাকবে, এটা কেউ নিতে পারবে না, এবং তোমরা এই সম্পর্কে আমাকে কিচ্ছু জিজ্ঞাসাও করবে না, আমি কোথায় রেখেছি, কিভাবে রেখেছি। যেটা তোমরা দিলে আজকে উপহার, এই উপহার নিয়ে আমি আমার পথগুলো চলবো, এটা বলে আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম। আমার মেয়ের বয়স তখন মাত্র 24 দিন। তারপর আস্তে আস্তে মেয়েটা বড় হতে লাগলো। বাবা মার রেসপন্সটা কি ছিল ওই সময়টাতে? কি কিছু বলতো? হ্যাঁ, বাবা মা তখন আর কি রেসপন্স করবে। এটা যখন তালাকনামাটা বাড়িতে যখন আসলো, আমার আর একটা মামা ব্রিগেডিয়ার, বর্তমানে এখন উনি সিএমএস এর ডক্টর,
তো দুই মামা যেটা মেজর উনিও আসলেন এই খবর পাওয়ার পরে। আসার পর বাবাকে তো প্রচন্ড বকাবকি করলেন। মামা বললেন যে আমরা মামলা করব, এবং এই মামলার মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম সে নাকি মালের সাথে চলে গেছে। মামলা করলেন আপনারা তাহলে? মামারা বলছে সে যে দেশেই থাক, আমি হাই কমিশনের মাধ্যম দিয়ে তাকে আমি নিয়ে আসবো দেশে, সে যত বড়ই হোক না কেন, শক্তিশালী। আমার দুই মামা মিলে কুষ্টিয়া কোর্টে এবং চুয়াডাঙ্গা কোর্টে মামলা করলেন। করার পরে মামারা তো ঢাকাতে ফিরে আসলেন। বাবা গিয়ে কি করলেন, আমার যেখানে মামলা করা হয়েছে ওটা আমার মায়ের চাচাতো ভাই ছিল, সৌরভ উকিল, অ্যাডভোকেট সৌরভ। সেখানে গিয়ে আমার বাবা সেই মামলাটাকে তুলে ফেললেন। কেন? বাবা বললেন যে আমার সামাজিক কারণে আমি কোনো মামলা করতে পারবো না, কারণ আমার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হবে। বাবা এই কথাটা বললেন। তখন আমার মামারা বললেন কি যে তুমি যেহেতু আমার বউ নেই, আমার ছোট বোনের হাজবেন্ড, সেহেতু তুমি আমাদের সাথে আর সম্পর্ক রাখবে না, কারণ তোমার এই সমস্ত পাগলামি আমরা মেনে নিতে পারবো না। মেয়েদের জীবন নষ্ট করে ফেলছো, তুমি মামলা করবে না এখানে ভয় পাচ্ছ। যখন মেয়েকে বিয়ে দিলা তখন তোমার কোনো লজ্জা হলো না, তোমার সামাজিক কোনো হলো না, এখন তোমার এত লজ্জা কিসের? তারপর মামারা খুব ক্ষুব্ধ হয়ে বাবার সাথে আর কথা বলতেন না দীর্ঘদিন। তুলে ফেলার পরে আমি একটা বছর 92 থেকে 93 নভেম্বর মাস পর্যন্ত কারোর সাথে আমি কথা বলতাম না। ফ্যামিলির কোন অতিথি বাড়িতে আসলে আমি তাদের সাথে দেখা করতাম না, শুধু ঘরের মধ্যে থাকতাম। আমি ভাত খেতে বসলে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে আসতো, আমি ভাত খেতে পারতাম না। আমি দিনে একবার ভাত খেতাম, আমার গলা দিয়ে ভাত নামতো না। সারাক্ষণ শুধু মনে হতো আমার বিয়ে হলো কেন, আমার পড়া বন্ধ হলো কেন, আমার মেয়ে হলো কেন, আমার ডিভোর্স হলো কেন। আমি 4টা সমীকরণ কখনো আমি মেলাতে পারিনি আমার জীবনের সাথে। আমার ওই মুহূর্তে যখন আমি আমার বাবার বাড়িতে আমার মেয়েটাকে নিয়ে অবস্থান করছিলাম, আমার ফ্যামিলিতে আমার ফুপুরা, আমার অন্যান্য আত্মীয় স্বজনরা যখন আসতো, তখন আমার মাকে আমার বাবাকে প্রশ্ন করতো যে মেয়েকে কেন ডিভোর্স দেওয়া হলো। আর ওর মধ্যেই যেহেতু এ পাড়া ও পাড়া আমার একটা ননদের বাড়ি ছিল, তারা খুব ফলাও করে প্রচার করতো এটা আমার অবৈধ সন্তান, আমার অবৈধ সন্তানের মা, এই সন্তান আমার ভাইয়ের না। এটা পুরো পাড়াময় প্রচার যখন হয়ে গিয়েছিল, তখন আমি আর ঘর থেকে বেরোতে পারতাম না। আমি তো জানতাম যে এটা আমার কার সন্তান। এটার আমার বাবা যেহেতু স্কুলের শিক্ষক ছিলেন, সেহেতু তার পক্ষে সম্ভব ছিল না। সে আমাকে এসে বকাবকি করতো, বলতো তুমি যোগ্য মেয়ে নও, তুমি সংসারী মেয়ে নও, তুমি সংসার করতে পারলে না, তোমাকে মরতে হবে। আমার হাতে কখনো বিষ তুলে দিত, কখনো দড়ি তুলে দিত গলায় দড়ি দেবার জন্য। আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে কখনো এগুলো করতে পারিনি। হঠাৎ করে আমি ঝড়ের পরে যে গল্পটা আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, সেই মাহবুবের গল্প আমাকে জীবনে ফিরিয়ে নিয়ে আসলো আর একটা নতুন জীবন দিল। আমি চিন্তা করলাম সেই মাহবুবকে কত প্রচন্ড অত্যাচারের মধ্য দিয়ে মাহবুবকে সেই ঝড়ের সাথে প্রতিযোগিতা করে ওকে মুদি দোকানের জিনিসগুলো টানতে হতো। তারপরে আমি আমার বই তুলে নিলাম হাতে। আমার মেজো মামা ছিলেন যশোর শিক্ষা বোর্ডের শিক্ষা কমিশন, মহিউদ্দিন কেরু। মামার কাছে আমি গেলাম যশোরে। মামা আমি পরীক্ষা দিব, আমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিন। 94 সালেরই ক্যান্ডিডেট ছিলাম, আমার 19 কখনো পড়া হয়নি। মামা বললো যে তুমি 95 সালে পরীক্ষা দাও, তুমি পারবে। আমি বললাম না মামা, আমি যে সালের আমি পরীক্ষার্থী ছিলাম আমি সেই সালেই পরীক্ষা দিব, আমি দেখিয়ে দিতে চাই যে আমিও পারি। আমি ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে আমি পড়া শুরু করলাম। যখন আমি অঙ্ক বই নিয়ে হাতে করে বসলাম, আমার বীজগণিত তখন মাথায় আর কিচ্ছু ঢোকে না। যে মেয়েটি আমি কখনো 80-র নিচে কখনো আমি অঙ্কে মার্কস পাইনি, সেই মেয়েটি আর আমি অঙ্ক করতে পারি না। আমার সব ভুলে গেছে 2 বছরে। পরে মামাকে অনুরোধ করে বললাম যে মামা আমি তো অঙ্ক কিছু বুঝি না, আর আমার মাথায় ঢুকে না, প্রাইভেট মাস্টার কাছে যাই আসি, আমি অঙ্ক করতে পারি না। অঙ্ক যখন করতাম তখন আমার সবকিছু ওই 2 বছরের যে গত 3 বছরে যে 91 থেকে যে 93 লাস্ট পর্যন্ত ঘটনাগুলি আমার ভেসে আসতো, আমি পারতাম না, কোনোদিন কনসেন্ট্রেট করতে পারতেন না। পরে মামা আমাকে কি করলেন, 135টা পাটিগণিত অঙ্ক আমাকে করে দিলেন, নোট করে দিলেন, আর 5টা সম্পাদ্য। উপবাদ্য আমার মাথায় ঢুকতো না। এই 40টা আইটেম আমি মুখস্থ করেছিলাম A to Z। আমি প্রতিদিন লিখতাম, লিখে যথারীতি আমার পরীক্ষা শুরু হলো মে মাসের 2 তারিখ 1994 সাল। তার আগের দিন ছিল মেয়েদিক, চুয়াডাঙ্গা গভর্নমেন্ট স্কুল বালিকা বিদ্যালয় থেকে আমি প্রাইভেট পরীক্ষা দিলাম, SSC পরীক্ষা। আগস্টের 2 তারিখ শুক্রবারের রেজাল্ট বের হলো, আমি 2nd ক্লাস পেলাম। This is really amazing যে প্রত্যেকটা ডেট আপনি সবকিছু মনে রেখেছেন কিভাবে। This is very interesting. Okay. তারপরে আমার মার্কশিট আসলো,
মার্কশিট আমি দেখলাম, অঙ্কে আমি 35 পেয়েছি, ইংরেজিতে 66 মার্কস পেয়েছি, 70 মার্কের অ্যান্সার দিয়ে ইংরেজিতে ভালো করেছি। সব সাবজেক্টে আমার ছিল, আমার মোট মার্কস হয়েছিল 570। 30 মার্কের জন্য আমি ফার্স্ট ডিভিশন পাননি। আপনার মেয়ের বয়স তখন কত? আমার মেয়ের বয়স তখন মাত্র 2 বছর। কলেজে আমি ভর্তি হলাম, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, আচ্ছা। মানবিক বিভাগে। আমি একটা বছর খুব ভালোভাবে আমার কলেজের জীবনটাতে আমি এনজয় করলাম, পড়াশোনা করছি খুব ভালোভাবে, যে আমার ওইটা আমি পুষিয়ে নিব, আমি এবার স্টার মার্কস পেয়ে আমি উত্তীর্ণ হতে তো চাই। এই সময়টাতে পরিবার থেকে বাধা আসতো না? কারণ ওই যে বাবা তো আপনাকে বৃত্তি পরীক্ষা দিতে দিত না। না, ওই সময় মামারা খুব গালাগালিজ করার পরে চাচাদের উদ্দীপনে আমি আবার পড়াশোনা শুরু করি। আচ্ছা, আচ্ছা। তখন বাবা মেনে নিতে বাধ্য হয়। আচ্ছা। তারপরে আমার মেয়েটাকে আমার বাবা মা খুব যত্নে পালন করতে লাগলো, যেহেতু তাদের প্রথম নাতি, তারা খুব ভালোবাসতো আমার মেয়েকে, আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেয়নি। ওকে। আমি যখন কলেজে ভর্তি হলাম, হওয়ার পরে কলেজে যখন পড়াশোনা করি, এই কলেজে পড়াকালীন আমি একটু খেলাধুলা মনা এবং সাংস্কৃতিক মনা ছিলাম। এই সাংস্কৃতিক অঙ্গনে যখন আমি পা ফেললাম, তখন আমার বাবা আমার প্রতি আবার বিরোধ হয়ে গেলেন, আমার পড়াশোনাটা সেখানে আবার স্টপ হয়ে যায়। কি ধরনের? যে তুমি আর কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে না, পড়াশোনা। সাংস্কৃতিক অঙ্গন বলতে আপনি কি ধরনের, কিসে পার্টিসিপেট করলেন? খেলাধুলাতে? আমি যেমন দাবা খেলতাম, হ্যান্ডবল খেলতাম, খুব ভালো ব্যাডমিন্টন খেলতে পারতাম। আচ্ছা, আচ্ছা। তারপরে আমি এইগুলো বাবার কানে যখন গেল, তখন বাবা আমাকে বললেন তোমার কলেজ যা বন্ধ। তখন বলতাম যে তোমার ভাইরাও তো কলেজে যায়, ফাংশন করে, আমি করলে সমস্যা কি? রাইট। তো বলতে যে তোমার সমস্যা আছে, মেয়েদের এত স্বাধীনতা ভালো না। ওকে। আমি চুপ করে যেতাম, প্রতিবাদ করার মতো ভাষা বা সাহস তখন আমার জন্মেনি। যাই হোক, অগ্রহায়ণের শেষে যখন পৌষ শুরু হতো, পৌষ মেলা হতো, পৌষ মেলায় আমি আমার প্রথম বইটা বের করি, 12 মাসের ছড়া। মানে আপনি বাসায় বসে বসে ছড়া লিখতেন? হ্যাঁ, ছড়া, কবিতা, গল্প লিখতাম। ওই সময় গ্রামগুলিতে অনেক পালা গানের আসর বসতো, যাত্রার আসর বসতো। জি। তো ওই সময় আমার বইটা যখন আমি করলাম, তখন বাবা আরো খেপে গেলেন। আমার সেই 12 মাসের ছড়ার বইটা যখন আমি অনেক আনন্দ নিয়ে আমি বাড়িতে নিয়ে আসি, আমার বাবা সেই বইটা তাৎক্ষণিক পুড়িয়ে দিলেন। আমার বাজারে কোনো বই থাকবে না, আমার কোনো লেখার বই থাকবে না। সেটা আমার আর একটি স্বপ্নে সেদিন মৃত্যু দিন ছিল। এমনকি সেই পাণ্ডুলিপিগুলো আমাকে পুড়িয়ে দেওয়া হলো। সেই পাণ্ডুলিপি আমি আর জন্ম নিতে পারিনি। প্রথম বইয়ের মৃত্যু আমার এভাবে হলো, তারপর আমার জিদ জন্ম হলো ভিতরে। আমি একদিন লিখিয়ে হব, আমার বই আসবে বাজারে, এটা আমি দেখাবো। এটারও একটা অন্যতম কারণ ছিল আমার পড়া বন্ধ হবার। 94 থেকে 99 পর্যন্ত আমি আর ইন্টারের বই হাতে করতে পারিনি, কলেজে যেতে পারিনি। আমাকে ঘর কেন্দ্রিক করা হলো, আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে নেওয়া হলো। আমার মেয়েকে আমি দুধ খাওয়াতে পারতাম না, আমার মেয়েকে বুকে নিয়ে আমি ঘুমাতে পারতাম না। আমার বাবা মা একটা কথাই বলতো, তুমি ব্যর্থ, তোমার কোনো কিছুর যোগ্যতা নেই, তুমি মানুষ হিসাবে ব্যর্থ, তোমার মরে যাওয়াই ভালো। প্রতিবার ঈদ আসতো বাড়িতে, সব ভাই বোন ঈদের কাপড় পেত। আমার স্বামী ছিল না বিধে আমি কোনোদিন নতুন ঈদের কাপড় পাইনি। দীর্ঘ 5 বছর আমি কাটিয়েছি পুরানো জামা পরে। আমার বাবার সামর্থ্য ছিল, সব ছিল, তারপর আমাকে দেওয়া হয়নি। শুধু আমি সংসার করতে পারিনি এই জন্য, শুধু আমি স্বামীকে ধরে রাখতে পারিনি এই জন্য। এটাই ছিল সবচেয়ে বড় অপরাধ আমার। এভাবে যখন 99 পর্যন্ত আমার জীবন থেকে চলে গেল 5টি বছর, তখন আমি ইচ্ছা করে আমি সাদা থান পড়তাম আমার দাদির কাছ থেকে। আমার সাদা দাদির সেই থান নিয়ে আমি 5 বছর থান পরে আমি কাটিয়েছি। এটা পড়ার আর একটা কারণ ছিল, আমার ছোট বোন যেটা ইমিডিয়েটলি ছিল সেটা ঝিনাইদহে বিয়ে হয়েছে। ওই বোনটার বিয়ের দিন আমার বাবা আমাকে ডেকে বলেছিল, তুমি বিয়ের কোনো জিনিস ধরবে না, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। সেদিন আমি খুব কষ্ট পেয়ে, আমি বাড়ির ঝাড়ের নিচে, আমাদের বাড়িতে একটা বাঁশের বাগান ছিল, বাগানে গিয়ে আমি বসেছিলাম, প্রচুর কেঁদেছিলাম। সেদিনকে থেকে আমি রঙিন কাপড় পরে পড়া বন্ধ করে দিয়েছিলাম। এটা 1995 সালের 29শে মে। তারপরে থেকে আমি আর কোনোদিন 99 সাল পর্যন্ত আমি রঙিন কাপড় পরিনি। 99 সালে ছোট মামা যখন ফের আমাদের বাড়িতে আসলেন, দীর্ঘ একটা মান অভিমানের পরে মামা এসে বাবাকে খুব রাগারাগি করলেন, বলে ওকে পরীক্ষা দিতে হোক, দেওয়া হোক, ও পরীক্ষা দিবে, ভালো রেজাল্ট করবে। 99 সালের মে মাসে আমার ইন্টার পরীক্ষায় আমি অংশগ্রহণ করলাম। মাত্র 4 মাস আবার পড়াশোনা করলাম, রাত দিন খেটে পড়াশোনা করে আমি 2nd ক্লাস পেলাম ইন্টারে। ডিগ্রিতে ভর্তি হলাম আমি বিএসএস গ্রুপে, সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে আমি ভর্তি হলাম। বিএ ফার্স্ট ইয়ারে যখন আমি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে ক্লাস করি, প্রতিদিন ট্রেনে যেতাম, সকালের ট্রেনে, আমি বিকালের ট্রেনে ফিরে আসতাম ক্লাস করে। মেয়েটা বাসায় থাকতো, আমার মায়ের কাছে, আমার বোনদের কাছে থাকতো। মেয়ে তো তখন বড় হয়ে গেছে, বাবার কথা বলতো না? না, কখন বাবার কথা জিজ্ঞাসা করিনি, বাবার কোনো স্মৃতি ওর তো জানা নেই সেই সময় পর্যন্ত। না, ওর তো কিছু জানা নেই।
99 সালের বিয়ে ফার্স্ট ইয়ারে যখন স্টুডেন্টস, তখন 16 ডিসেম্বর আমার মা পিঠা বানাচ্ছিল। ওই মুহূর্তে বাড়িতে ফোন আসলো যে আমার ওই হাজবেন্ড মালয়েশিয়া থেকে ফিরে আসছে, সে আমাকে নিতে আসবে। এইটুকু শুধু খবর শুনলাম আমি। আমার দুলাভাইয়ের কাছে এটা জানিয়েছে যে আমি ভুল করেছি, আমার বউ এবং মেয়েকে আমি নিয়ে যাব, আমাকে যেন ক্ষমা করা হয়। সে 7 বছর পরে মালয়েশিয়া থেকে ফিরে আসলো। সেই সময় সে আমাকে তো ফেলে চলে গেল, সে মালয়েশিয়াতে চলে গেছিল গোপনীয় ভাবে, কেউ জানতো না। তারপরে সে 17 ডিসেম্বরে সকাল 10টায় আমাদের বাড়িতে আসলো। আসার পরে আমার বাবা আমাকে বললো তোমাকে যেতে হবে। আমি বললাম আমি যাব না। যে অধ্যায়টা একবার আমি ভুলে গেছি, সেই অধ্যায়টা আমি নিয়ে আর, মানে এত ঝড় পাড়ি দেওয়ার পরে আবার সেই ঝড়ের মুখে ফেলে দিচ্ছে। হ্যাঁ, আমি সেখানে আর যাব না, আমি যেতে চাই না। আমার একটা মেয়ে আছে, আমি পড়াশোনা করতে চাই। আমি যদি বিয়ে ভালো রেজাল্ট করি তাহলে আমি ল ভর্তি হব, আমি যদি লতে ভালো রেজাল্ট করি তাহলে আমি ব্যারিস্টার হব। আমি আমার মতো মেয়েদের পাশে গিয়ে আমি দাঁড়াতে চাই, ব্যারিস্টার পাশ করে। এটা আমার পরের স্বপ্ন আমি গেঁথে নিয়েছিলাম মনের ভিতরে, এবং সেই মন্ত্রটা নিয়ে আমি কাজ করছিলাম। হ্যাঁ, কাজ করছিলাম। তারপরে সকাল 10টা থেকে প্রায় বিকেল 4টা পর্যন্ত অনেক আলোচনা, অনেক মিটিং হলো বাড়িতে। আমাকে কেউ রাজি করাতে পারে না ফ্যামিলির। আর আমার চাচারা আসলেন, চাচারা বললেন যে এভাবে তো দেওয়া যায় না, যেটা ডিভোর্স হয়ে গেছে, তারপরে তো একটা নিয়ম আছে, নিয়মের বাইরে তো কিছু করা যায় না, তো তুমি নিয়মের বাইরে কেন কাজ করছো? তারপরে মামাদের কাছে সাজেশন নেওয়া হলো। মামারা বললো আমরা কোনো সাজেশন দিতে এখন পারবো না, কারণ সাজেশন দেওয়ার আগেই তুমি সবকিছু নষ্ট করে ফেলেছো। আমাদের কাছে সাজেশন নিলে এখন লাভ হবে না, আর আমরা এর মধ্যে থাকতেও চাই না। যেহেতু তুমি মামলাটা সেই সময় তুলে ফেলেছিলে, পুনরাবৃত্তি একটা একই ঘটনার ঘটুক এটা আমরা চাই না। ঢাকার থেকে তারা জানিয়ে দিল, তারা কেউ গেল না। তারপরে আমার মেজে চাচা তখন বাড়িতে ছিলেন, চাচাকে ডেকে আনা হলো। চাচা আমাকে বললো যে দেখ মা, তোর তো জীবন তো নষ্টই হয়ে গেছে, তোমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে, মেয়ের বাবা দরকার, মেয়ের একটা পরিচিতি দরকার। চাচা অনেক বোঝালেন। তা বললাম চাচা তুমি কি পারতে তোমার মেয়েকে এভাবে বড় করতে? তুমি কি পারতে তোমার মেয়ে হলে ওইখানে পাঠাতে? তোমারও তো একটা মেয়ে আছে, যে মেয়েকে তুমি আজকে ডাক্তারি পড়াচ্ছ। আমার কি স্বপ্ন ছিল না ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার? আমার এই বোন ডাক্তার হচ্ছে, তুমি আজকে অনেক দূরে থাকো বিধায় তুমি ডাক্তার করতে পারলে, তুমি রাজধানীর বুকে থাকো বিধায় সেজন্য তোমার মেয়ে ডাক্তার হলো, কিন্তু আমি হতে পারলাম না কেন? আমার কি অপরাধ ছিল? যতক্ষণ মাথায় হাত দিলে বেরিয়ে গেলাম, বলছে আমি কিন্তু তোর প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ তোর বাবার একগম্যতার কারণে আমি ফেল করে গেছি তোর বাবার কাছে। চাচা তখন রাগ করে, বাবার সাথেও রাগ করে চলে গেলেন, বলছে তুই আমাকে আর ডাকবি না। রাত্রি 10টা বেজে গেছে, শীতের রাত। পরে বাবা আমাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বললেন যে তুমি যদি আজকে এখান থেকে না যাও তোমার মেয়েকে নিয়ে, তাহলে তোমাকে আত্মহত্যা করতে হবে, তোমাকে আমি আর রাখতে পারবো না আমার বাড়িতে। কারণ তোমার মেয়ের এই যে যারোর সন্তান, তোমার মেয়ে যে অবৈধ সন্তান, এই কথা আমার শুনতে পারি না। আর তখন আমি বাধ্য হলাম যেতে। আমার আবার নতুন করে আমার কাবিননামা তৈরি হলো। সেই কাবিননামাতে আমাকে ফের দেখানো হলো এটাই আমার প্রথম বিয়ে। আগের একটা কাবিননামা আছে, সেখানেও আমার প্রথম বিয়ে, সেই একটা তারিখের 1991 সালের। আবার সেই 1999 সালে ফিরে এসে আমাকে আবার সেই একই হাজবেন্ড, একই ঠিকানা, আবার একই কাবিননামা, আমার প্রথম কাবিননামা, কিন্তু মাঝখানে একটা সন্তান। এটা নিয়ে আমাকে আবার ফিরে যেতে হলো সেই হাজবেন্ডের বাড়িতে। আবার ফিরে গেলাম সংসারে, এবং সেই রাত্রে সে আমাকে তার আসল রূপ দেখালো। সে বলল আমি তোমাকে শুধু ইউজ করার জন্য বিয়ে করেছিলাম, সংসার করার জন্য না। এই ধরনের কথা সে আপনাকে বলল? হ্যাঁ, বলল। তখন আমার আর কিছু করার নেই। সে আমাকে একটা কথা বলল, তুমি পড়াশোনা করতে পারবে না, তোমার পড়া বন্ধ। আমি কলেজে যেতাম বলে সে সারাশি দিয়ে আমার এই যে দাঁতগুলো তুলে ফেলে। মাই গুডনেস! এই দাঁতগুলো তুলে ফেলাম যাতে কথা বলতে না পারি, পড়তে না পারি। এগুলো সে বাসার মধ্যে করেছে? জি। তখন শুরু হলো আমার জীবনের অত্যাচার। আপনার মেয়ে এগুলো দেখেনি? মেয়ে জানতো না এগুলো? ছোট মেয়ে? আমার বড় মেয়েটা, সেই মেয়েটা কখনো বাবার সাথে কথা বলতে পারেনি, বাবার আদর কখনো আমার মেয়ে পাইনি। সারা শীতে দাঁত তুলে ফেললো মানে এটা কিভাবে করলো সে? আমি পড়াশোনা করতাম বিধায় তাই। প্রচন্ড অত্যাচার করতো, প্রচন্ড মারধর করতো। বাড়ির আর লোকজন এগুলো দেখতো না? বাড়িতে লোকজন শুধু আমার শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড আর আমার বাচ্চার কেউ নেই। সবাই তো শহরে থাকে, গ্রামের বাড়িতে। অনেক বড় বাড়ি, 3.5 বিঘার উপরে বাড়ি। এই শব্দটা কোথাও যাবারও কথা নাই। দরজা বন্ধ করে দিয়ে আমার এদিকে দাঁতগুলো নেই, এগুলো সব টানতে টানতে তুলে ফেলতো। প্রথম ভাঙতো হাতুড়ি দিয়ে, এগুলো ফুলে আমার এরকম হয়ে গেছিল সেই সময়। তারপরে এই যে হাতের আঙুল, এটা বাড়িয়ে আমি লিখতাম বলে এই যে হাতের আঙুল বেঁকা করে দিচ্ছে মেরে।
ওই 17 ডিসেম্বরে যেদিন শ্বশুরবাড়ি গেলাম, তারপরে আমি 4 দিন পরে আমি প্রথম কলেজে যাই শ্বশুরবাড়ি থেকে। ওখানে তো কাছে শ্বশুরবাড়ি, আমি বাসে কলেজে যেতাম। মেয়েকে আমার শাশুড়ির কাছে রেখে যেতাম। আমার শাশুড়ি বলল, ওর অনুমতি ছাড়া তুমি কলেজে যাচ্ছ, তোমার তো সমস্যা হতে পারে, আচ্ছা, ও তো খুবই রেগে যেতে পারে। একটা দিন পরে তোমরা আবার এক জায়গায় হলা, তোমরা খুব সুন্দর একটা সংসার বা পড়াশোনা বা নাইবা করছো তো, ইন্টার পাস তো করছো, ডিগ্রি পাস না করলে কি হবে তোমার, তুমি তা চাকরি করবে না। তা বললাম যে মা, আমি ভরসা আর কোনো কিছুতেই পাই না। এখন আমার একটা ভরসা, আমাকে শিক্ষা অর্জন করতে হবে, আমাকে আমার এডুকেশনটা আমাকে ফুলফিল করতে হবে। আমি এই লক্ষ্যে এগিয়ে যেতে চাই, যাতে পরবর্তীতে যেন আমি সব ঝড় সামলাতে পারি। আমাকে সেভাবে তৈরি হতে হবে, আমার নিজে থেকে নিজেকে তৈরি করতে হবে। আমি এই বলে আমি চলে যাই কলেজে। যেদিন প্রথম কলেজ থেকে ফিরে আসলাম, সেদিনই আমার প্রথম প্রচন্ড মারধর। সেদিনকে দাঁত তুলেছিল পরে। আচ্ছা, প্রচন্ড মারধর করেছিল, আমার বই ছিঁড়ে ফেলেছিল। যে বইগুলি আমি আমার কলেজে যে বইগুলো আমি নিয়ে এসেছিলাম, এটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলার পরে আমি ফের নতুন করে কিনি। এখন কেনার টাকা তো সে আমাকে দিবে না। আমার বাবার বাড়ি থেকে আমাকে 5 ভরি গহনা দেওয়া হয়েছিল, আর শ্বশুর বাড়ি থেকে 10 ভরি স্বর্ণ দিয়েছিল। এখান থেকে আমি আমার মামা যে কানের দুল দিয়েছিলেন একটা পাশা, সেটা আমি বিক্রি করেছিলাম। আচ্ছা, বিক্রি করে আমি বই কিনেছিলাম ফের কলেজের। আচ্ছা আচ্ছা, এই পুড়িয়ে দেওয়া বই। আচ্ছা, আমার কলেজের সব বইগুলো আমি ফের নতুন করে কিনি, যেহেতু আমার একটা বছর পরে আমি পরীক্ষা দিব। আচ্ছা, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, যখন আমি পড়াই বন্ধ করলাম না, তখন সে কি করলো, আমাকে দ্বিতীয়বার কনসেপ্ট করালো। আমি যে পিল খেতাম, তার সাথে যাওয়ার পরে সেই পিলের পাতা সে ফেলে দিত। আমার পিলের পাতা কোনোদিন আমি ফুলফিল করতে পারতাম না। আচ্ছা আচ্ছা, মানে আপনার পড়াশোনা বন্ধ করার জন্য দ্বিতীয়বার কনসেপ্ট করালো জুন মাসে। আচ্ছা, আমি কনসেপ্ট করলাম। কনসেপ্ট করার পরেও আমি পড়াশোনা করতাম নিয়মিত, ঘরে বসে বই পড়তাম। সে তো সারাক্ষণ বাইরে থাকতো, বাইরে ড্রিঙ্কস করে বেড়াতো, পাখি মেরে বেড়াতো, বিভিন্ন মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াতো। তার জীবনের ইতিহাসগুলো এগুলি ছিল। খুব ডেঞ্জারাস টাইপের ছিল তো, এবং তাকে দেখে সবাই ভয় পেত। আর আমার যে মেয়েটা আমি সাথে করে নিয়ে গেলাম, আমার বড় মেয়ে, ও যখন ওখানে দিন যাপন করতো আমার সাথে, ও বাবাকে দেখে খুব ভয় পেত। বাবার সামনে কখনো যেত না, কথাও বলতো না, আর ওকে কখনো বাবা আদরও করেনি ওকে। ও তখন বাবার আদর কি জিনিস জানতো না, বাবা বলে ডাকতো না, ভয় পেত। ও দাদির কাছে বেশি থাকতো, দাদি ওকে খুব ভালোবাসতো, ফুবুরা ভালোবাসতো। তো এভাবে আমাদের মামের দিন যাচ্ছিল। ও বাবা যখন থাকতো না, তখন ও আমার কাছে আসতো, এবং বাকিটার সময় কাজের মেয়ে এবং দাদি এদের সাথেই সময় কাটাতো। আর আমার এইভাবে আমার প্রতি অত্যাচার চলতো। দ্বিতীয় কনসেপ্ট হওয়ার পরে আমি ওই বেবিটা আমার ভিতরে বাড়তে থাকে আস্তে আস্তে। জুন থেকে এটা মার্চ, প্রায় 8 মাসের কাছাকাছি যখন আমার গর্ভে বাচ্চা, তখন আমার বিয়ে পরীক্ষা শুরু হলো মার্চে। বিয়ে ফাইনাল পরীক্ষা। আমি সেই 8 মাসের গর্ভে বাচ্চা নিয়ে আমি পরীক্ষা দিতে যেতাম। আমি পরীক্ষায় অংশগ্রহণ করলাম, বিয়ে পরীক্ষাতে। তাই বিয়ে পরীক্ষা যখন অংশগ্রহণ করি, তখন এর মাঝখানে তোমার 2-3টা দাঁত তো অলরেডি চলেই গেছে প্রচন্ড অত্যাচারে। আমি পড়তাম যাতে কথা বলতে না পারি। আমাকে বলতো, যদি দাঁত না থাকলে পড়াশোনা করবি কিভাবে, তো দাঁতই রাখবো না, এভাবে সে বলতো, আর মারতো আমাকে ধরে। তারপরে যখন আমার বিয়ে ফাইনাল পরীক্ষা যখন সামনে আসলো, তখন তো আমি দ্বিতীয় সন্তান আমার গর্ভে, সন্তানও বড় হচ্ছে, এদিকে গুটি গুটি পা আমার পরীক্ষাও এগিয়ে আসছে। আমার টেনশন, আমাকে পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে। আমি ওইভাবে পড়াশোনা করতাম। যখন আমার সামনে বই দেখতো তখন আমাকে মারধর করতো প্রচুর। যখন আমি পরীক্ষাতে ফর্ম ফিল আপ করার জন্য আমি রেডি, ওই সময় আমার আগের 2 সার্টিফিকেট, এসএসসি এবং ইন্টারের সার্টিফিকেট ছিঁড়ে ফেলে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। সেটা আমি পুড়িয়ে ফেলবে যখন, তখন আমার শাশুড়ি পুড়িয়ে ফেলার আগে সে নিয়ে চলে যায়। পরে ওটা আমি আর একটা কাগজে জোড়া দিয়ে সেই ছেঁড়া কপি এখন আমি টেনে নিয়ে বেড়াচ্ছি। সেই ছেঁড়া কপি আছে আপনার কাছে? প্রিয় শ্রোতা, আমরা কিছু নিদর্শন উনি নিয়ে এসছেন। মাই গুডনেস, একটু আমার কাছে দিবেন? ওহ গড, প্রত্যেকটা ছেঁড়া, এবং এটা আপনি অবস্থায় জোড়া দিয়ে লেমিনেটিং করেছেন না? নিচে একটা পাতা দিয়ে আপনি আঠা দিয়ে লাগিয়েছেন। এটা মানুষ কতটা অসহায়, আজকের এই জীবনের গল্প না শুনলে আমি ঠিক বুঝতে পারতাম না।
ওনার সার্টিফিকেট গুলো আমার 2 হাতে 2টা সার্টিফিকেট। 1994 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সমাজ বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। বাহ, এখানে উনি যশোর বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন সেটাও উল্লেখ আছে। এখানেও উনি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা ইংলিশে, প্রত্যেকটা টুকরো টুকরো করে ছেঁড়া, এবং উনি নিচে কাগজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে পরবর্তীতে লেমিনেটিং করেছেন। বলুন তারপর। তারপরে আমি পরীক্ষাতে অংশগ্রহণ করবই, আমার এটা প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা। পরীক্ষা অংশগ্রহণ করলাম। ইংলিশ বাংলা পরীক্ষা দুটো আমি খুব ভালো দিলাম। ডিগ্রি ফাইনাল? জি, ডিগ্রি ফাইনাল। ওকে। আমার মেয়ে আমার গর্বে, ছোট মেয়ে, 8 মাস তখন চলে, আর 1 মাস পরে আমার ডেলিভারি। পরীক্ষা শেষ করতে পারবো কিনা জানি না, যেহেতু তার লং টাইমে পরীক্ষাটা। আপনি দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, দিয়ে যাচ্ছি। ওকে। আমার সমাজবিজ্ঞান যখন ফার্স্ট পার্ট পরীক্ষা দেওয়া হয়ে গেল, সেকেন্ড পার্ট পরীক্ষার সামনে 7 দিন পরে আমি সমাজবিজ্ঞানের সেকেন্ড পার্ট বই নিয়ে আমি ঘরে বসে পড়ছিলাম। রাত্রি তখন 10টা বাজে। উনি ফিরে আসলেন। ফিরে এসে আমার হাতে বই দেখার পর, বাড়িতে আমার শাশুড়িও ছিলেন না, উনি চিটাগং গিয়েছিলেন, তো বাড়িতে কেউ নাই, আমি, আমার মেয়ে আর কাজের মেয়ে, আর কেউ নাই। মেয়ে তো কাজের মেয়ের সাথে ঘুমিয়ে গেছে। বাড়ি ফিরে আমার যখন দেখলো বই হাতে, তখন আমার পেটে 2টা লাথি মারলো, আমার ভরা পেটে। আমি খাট থেকে পড়ে গেলাম। আমার মুখে ঘুষি মারলো, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল। সে বেরিয়ে ঘরে তালা মেরে, গেটে তালা মেরে সে ওই রাতে বেরিয়ে যায় বাড়ির থেকে। কোথায় যায় এটা জানি না। আমি ভোর পর্যন্ত ভেবে পড়েছিলাম। আমার মেয়ে আর কাজের মেয়েটা শুধু শব্দ শুনেছিল। ও পাশের ঘরের থেকে ওরা 2 জন আসে। আসার পরে আমাকে ওই অবস্থায় দেখে, রক্ত বেরোনো দেখে ও ভয় পেয়ে যায়, কান্নাকাটি করতে থাকে। তখন ওর পাশে যে আমার চাচাতো ভাসুরা ছিল, ওরা দৌড়ে আসে, ঘেরের দরজা বন্ধ, প্রাচীর টপকিয়ে আসে, তালা ভাঙে ওই রাত্রে। তালা ভেঙে তারপরে আমাকে ডাক্তারখানায় নিয়ে যায়। আমি অ্যাডমিট হই। 4 দিন আমি হাঁটতে পারতাম না আমার পেটে লাথি মারার কারণে। পরে তহমিনা যে আমাদের ফ্যামিলির ডাক্তার, সে বলল যে বাচ্চা উল্টে গেছে, ভিতরে বাচ্চা ডিফেক্ট হয়ে গেছে। আমি আমার পরীক্ষা দিতে পারিনি। আমার হাঁটা চলা বন্ধ হয়ে গেল। ডাক্তার বলল যে তুমি পরীক্ষা চাও না জীবন চাও? তা আমি বললাম আমার পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট, আমার পরীক্ষাটা আমি দিতে চাই, আমি বেডের শুয়ে হলো পরীক্ষা দিব। তুমি কি পারবে? আমি বললাম আমাকে পারতেই হবে। আমি পরীক্ষার হলে গেলাম। হলে যাবার পরে ওই পরীক্ষাটা তো আমার 7 দিন পরে ছিল, আমি দিয়ে দিলাম। পরীক্ষাটা খুব ভালো আমি দিতে পারিনি। তারপরে আমার ব্লিডিং শুরু হয়। শুরু হওয়ার পরে আমি আর যেতে পারিনি। তারপরে আমি আমার মায়ের বাড়িতে চলে আসি। আমার পরীক্ষা ওই জায়গায় স্থগিত হয়ে গেল। আমার স্বপ্নের অধার হয়ে থাকলো, আমার বিয়ে পাশ করা আরো হলো না। তারপরে আমি চাষির কাছে ট্রিটমেন্টে থাকলাম। থাকার পরে মেয়েটা 1 মাস অতিরিক্ত হয়ে গেল পেটের মধ্যে, আর ডেলিভারি আমার পেন আসে না। মেয়েটা ভিতরে মল ত্যাগ করে ফেলছে। যেখানে 9 মাসে বাচ্চা হওয়ার কথা, সেখানে 10 মাস হয়ে গেছে। ও কোন রকম বেঁচে আছে ভিতরে। পরে চাষিমা 7 ঘন্টা, মানে আল্ট্রাসাউন্ড রিপোর্টে ওটা 7 ঘন্টার মধ্যে যদি ডেলিভারি না হয়, মা মেয়ে দুজনাই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই রিক্সে চাষিমা আমাকে ডেলিভারি করালেন। ডেলিভারি করানোর পরে মেয়েটা হলো আধমরা একটা মেয়ে। সেই মেয়েটা অনেক ট্রিটমেন্টের পর বেঁচে উঠলো, কিন্তু সে বেঁচে থাকাটা এখন আর বেঁচে থাকা নয়। ওই যে লাথি মারার কারণে ওর জীবনে ওর ডিফেক্ট নিয়ে যে শিশুটা খুব সুন্দরভাবে পৃথিবীতে আসতো, তার সুন্দর জীবনটা ব্যাহত হলো। আমি আবার 26 দিনের মেয়ে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে গেলাম, যেহেতু মেয়ের স্কুল আছে। সুস্থ হয়ে ফিরে গেলাম। এই ছোট মেয়েটা, বড় মেয়েটা, এই নিয়ে আমি সংসার করি, সংসারে আছি। বইগুলো প্রতিদিন হাত দিতাম আর কাঁদতাম যে আমার এত যন্ত্রণার পড়াশোনা, সেই পড়াশোনাটা আমি আজকে পড়তে পারলাম না। তারপরে আমার মেয়ের বয়স তখন 13 মাস, ছোট মেয়ে, তখন ফির সে আমাকে কনসেপ্ট করালো। আবার? জি, তোমাকে কনসেপ্ট করতেই হবে। আবার আমার সন্তান আসলো, ছেলে পেটে আসলো। ছেলে পেটে আসার পরে আমি অসুস্থ হয়ে গেলাম। আমি বিছানাতে, আমি আর উঠতে পারতাম না। দিদি প্রচন্ড মারধর করতো। আমার বড় মেয়েটা এতটাই তার কাছে মানে চক্ষুশূল ছিল। 7 বছরে তো 8 বছরের মেয়েরা তো কান ফোড়ায়। আমার বড় মেয়েটা যখন কান ফোড়ালো শখ করে ছোট ফুপুর কাছ থেকে, সে কানটাকে সে বাড়িয়ে কান দিয়ে রক্তপাত করে দিয়েছিল আমার বড় মেয়ের। ইভেন কি মেয়েটাকেও সে কখনো রেহাই দিত না। তারপর ছেলেটাকে পেটে নিয়ে যখন আমি এভাবে আর পড়াশোনা করতে পারলাম না, আমার শ্বশুর বাড়িতে তখন খুব কষ্ট হতো, যেহেতু ওখানে ডাক্তার, গ্রামের বাড়িতে ডাক্তার অনেক দূরে, আর বাড়িতে কোনো ডাক্তার নেই। সেহেতু চাষিরা আমাকে বললো তুমি বাড়িতে চলে আসো, যে তোমাদের বাড়িতেই ডাক্তার, বাড়িতেই সবকিছু। তো বাড়িতে চলে গেলাম, থাকলাম বাড়িতেই। আমার ছেলেটা হচ্ছে 2003 সালের 7 জুলাই।
আমার ছেলেটা জন্ম নিল। ছেলেটা খুব সুন্দর জন্ম নিল আর কি, ভালোভাবে, কোনো সমস্যা আমার হয়নি। 12 দিনের ছেলে নিয়ে আমি ঘরে ফিরে গেলাম। জানুয়ারি মাসের 4 তারিখে আমি ছেলে কোলে নিয়ে আমি কাজ করতেছিলাম রান্নাঘরে। তো আমার কাজের মেয়েটাকে দিয়ে বললাম যে কাপড়গুলো একটু ভেজা ভেজা আছে, আমি এগুলোর একটু শুকিয়ে নিয়ে আসি চুলার থেকে। শুধু হিটারে দিয়েও হচ্ছে না, আয়রন করে হচ্ছে না, তো এই বাচ্চাটা নিয়ে আমি আসতেছি। তখন রাত্রি 8:30 বাজে। আচ্ছা, আমার মেয়েটার টিচার এসে তখন মেয়েটাকে পড়াচ্ছে, বড় মেয়েটাকে। তারপরে আমার গায়ে আগুন লেগে গেল। আগুন লেগে গেল মানে? চুলার থেকে আগুন লাগলো আমার গায়ে। আচ্ছা, আমার শরীরের অর্ধেক অংশ পুড়ে গেল। পুড়ে যাওয়ার পরে আমি সেন্সলেসে পড়ে থাকলাম। সবাই আসলো, আমাকে ওখান থেকে আগুন থেকে উদ্ধার করলো। শাড়িতে আগুন লেগে গিয়েছিল। লেগে যাওয়ার পরে ওই রাত্রে আমাকে ডাক্তারখানায় অ্যাডমিট করা হলো। আমার হাঁটুর উপর থেকে আমার মাঝার পর্যন্ত আমার সমস্ত পুড়ে একদম ঝলসে গেল। ঝলসে যাওয়ার পরে আমি এই বিছানায় যখন পড়ে গেলাম, বাচ্চা 3টা, ছোট মেয়েটা ওই রকম হাঁটতে পারে না, ছেলেটা মাত্র হয়েছে 7 মাসের সন্তান কোলে। তারপর সে যে কি বিভৎস মানে অবস্থা আর কি। ডাক্তার ড্রেসিং করছে, ব্যান্ডেজ করতেছে, এইভাবে আমার প্রতিদিন একটা একটা করে দিন পার হতো। আর আমার ফ্যামিলির কেউ আমাকে তখন দেখতে আসেনি। আর এই যে আপনি বলছিলেন একটু আগে যে দাঁত উপড়ে ফেলতো, হাতের নখ ভাঙতো, যাতে আপনি লেখাপড়া করতে না পারেন, এগুলো আপনি আপনার পরিবারে বলতেন না? মাকে বলতেন না? বাবাকে বলতেন না? আমার ওই যখন এগুলি করতো তখন তো বললেও তারা বিশ্বাস করতো না। আর আমার ফ্যামিলির লোকজন তখন কম যেত আমাদের বাড়িতে। আর আমার বাচ্চাগুলি হয়ে যাওয়ার পরে যখন আমার অত্যাচারটা যখন বেশি বাড়লো, যখন আমি পুড়ে গেলাম, তখন আমার ফ্যামিলির কারোর মুখ আমি দেখিনি। দাঁতগুলো কি দিয়ে তুলতো উনি? দাঁতগুলো প্লাস দিয়ে তুলতো আর ইয়ে দিয়ে করতো। কিছু লোক আছে উনি ভাঁজ করতে পারেন না, এগুলো কি দিয়ে বাড়ি দিত? এগুলোতে এগুলো মানে বেতের লাঠি দিয়ে বাড়ি দিত, যাতে আপনি লিখতে না পারেন, কলম ধরতে না পারেন। এই যে আঙুল দুটো বাঁকা, এই যে এই কারণে ফেটে গিয়েছিল হাড় এখানে। বলুন, তারপর? পড়ে গেলাম বিছানায়। তখন আমাকে ওই পুরো অবস্থাতে মারতে পারে না, শুধু মুখে আমাকে আঘাত করতো যে সাবধানে কাজ করতে পারো না, এই করতে পারো না, সেই করতে পারো না, এখন তোমাকে কে দেখবে, তোমার বাচ্চাদের কে দেখবে, খালি মুখে কিলাতো। কিলিয়ে আমার চলে যেত ঘর থেকে। আমার পরে রাগে মানে খুব বেশি চলে যেত। আর একটা বড় মহিলা ছিল কাজে, তার সাথে সে সারাক্ষণ এই সেক্স রিলেশনের মতো থাকতো। মানে কাজের মেয়ের সাথে? জি। আমার শাশুড়ি তখন আমার পুরো অবস্থা শুনে চিটাগং থেকে ফিরে আসলেন বাড়িতে। আসার পরে আমার মেয়েদেরকে দেখাশোনা করতে লাগলেন। শাশুড়ি আর একটা কাজের মেয়ে রাখলেন, যেহেতু ওই অবস্থা হয়ে গেছে, এখন তোকে তো ট্রিটমেন্টও করতে হবে, বাচ্চাগুলোও দেখতে হবে। আমি ছেলেটাকেও কোলে নিতে পারি না, ছোট মেয়েটাকেও নিতে পারি না। বড় মেয়েটা আমার মল ফেলতো, আমি পায়খানা বিছানায় বসে করতাম। বড় মেয়ে সেবাটা দিত? আমার বড় মেয়ে আর একটা কাজের মেয়ে। এই আমার বড় মেয়ে তখন ক্লাস 6-এ পড়ে। আমার এই বড় মেয়েটা আমার জন্য তার 1 বছর লস দিল। 6-এ ওর পড়াশোনাটা হয়নি। ওর চোখে যখন পানি দেখতাম তখন আমার খুব কষ্ট হতো। নিজের প্রতিচ্ছবি দেখতে পেতেন? আমি তখন আমি বলতাম যে আম্মু তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি চাইনি তোমার পড়াটা বন্ধ হোক। তারপরে এইভাবে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আমি বিছানায় ছিলাম। প্রচন্ড যন্ত্রণা, ঘা শুকোতে দেরি হলো, আমার পুরা শরীর বিকলাঙ্গ হয়ে গেল, ঠ্যাংগুলো সব কুজো হয়ে গেল, নাকগুলো সব টান ধরলো। যখন আমি আর সুস্থ হই না, অক্টোবর মাসের 16 তারিখ 2004, সে আমাকে আমার 3টা বাচ্চাকে রেখে কুষ্টিয়ার কোর্ট স্টেশনের বারান্দায় ডাক্তারখানায় যাওয়ার নাম করে আমাকে ফেলে আসে। সেই রাস্তাতে স্টেশনে ফেলে আসে আপনাকে? আমাকে ফেলে আসে। ফেলে আসার পরে আমি 17 দিন ছিলাম ওই স্টেশনে। আমার ফ্যামিলির লোকজন কেউ জানতো না আমি কোথায়। কেন স্টেশনে আপনি থাকলেন? আপনি কেন বাড়িতে চলে আসলেন না? আমি তো হাঁটতেও পারতাম না নিজে। আমি তো বিকলাঙ্গ, তখন পুরা অবস্থা, আমার পুরা ঘা, তখন আমার সুখ হয়নি। কি করলেন ওই সময়টাতে তাহলে? আমি স্টেশনেই পড়ে থাকতাম। আমার শুধু একটা ম্যাক্সি পরা ছিল গায়ে, আর একটা গায়ে চাদর ছিল। ধুলা বালিতে আমার। আপনার সঙ্গে আপনার সন্তানটা ছিল না? না, সন্তানগুলো আপনাকে ফেলে এসছে ডাক্তার দেখানোর কথা বলে। সে তার সাথে আমি এখন সেক্স করতে পারি না, তাকে আমি সেবা দিতে পারি না, তার সন্তানদেরকে আমি সুস্থ রাখতে পারতেছি না। আমি তো এখন অথর্ব, অকেজ। আমি যাতে পচনশীল হয়ে মরে যাই সেটাই সে চেয়েছিল। তারপরে আপনি স্টেশনে কি করলেন ওই সময়টাতে? আমি 17 দিন থাকার পরে আমাকে কেউ ভিক্ষুক মনে করে 2 টাকা 1 টাকা দিয়ে যেত। ওটা দিয়ে আমি খুঁড়িয়ে পাউডারি কিনে স্টেশনে নলকূপ থেকে পানি খেতাম। এবং আমার নিজের চোখে আমাকে দেখতে হয়েছে আমার ঠ্যাঙের নিচ থেকে যে পচা মাংস ছিল, এই মাংস কুকুরে চেটে খেত। এই জিনিসটাও আমাকে আমার জীবদ্দশাতে আমাকে দেখতে হয়েছে। এটা যে আমি দেখবো আমি কখনো কল্পনা করতে পারিনি।
17 দিন যখন অতিবাহিত হয়ে গেল, ধুলা বাড়িতে, মশা মাছিতে ঘাগুলি আবার দুর্গন্ধ ছড়াতে শুরু করলো। তখন আমার বাবার বড় বোনের ছোট দেবর, উনি স্টেশনে দেখা মাত্র আব্বার কাছে ফোন করছে, বাবার কাছে, যে ভাই তুমি ভাত খাও কিভাবে, তুমি ঘুমাও কিভাবে, যে বাড়ির মেয়েদের পশমকে স্পর্শ করতে পারেনি সেই মেয়ে আজকে স্টেশনে পড়ে আছে, তুমি কল্পনা করতে পারবে না মেয়ের কি অবস্থা আজকে। এটা বলে সেই ফোনটা রেখেই আমাকে কুষ্টিয়া 6 টাওয়ারে ভর্তি করার পরে আমাকে ওখানে সেবা দেওয়ার পরে আমি 7 দিন থাকার পরে আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাবা আসলো না কথা শোনার পরে? বাবা চলে আসলেন মাইক্রো নিয়ে, দুলাভাই চলে আসলেন, বড় বোন চলে আসলেন, সবাই আসলো। আসার পরে আমাকে ওখান থেকে সেবা দিয়ে 7 দিন পরে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর যেহেতু সন্তান আমার কাছে নেই, আমার ওই 17 দিনে ক্ষুধা যন্ত্রণা, আমি এগুলো না খেতে খেতে আমি আর বাড়িতে আসার পরে আমি আর কারোর সাথে কথা বলতে পারতাম না। আমাকে কোনো কিছু প্রশ্ন করলে আমি চুপচাপ, আমি শুধু আমার চোখ দিয়ে পানি পড়তো, শুধু এই অনুভূতিটি আমার সেই সময় ছিল। তারপরে বাবা দেখলো তো এটা সমস্যা, তখন এইভাবে আমার অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসগুলো চলে গেল। জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাবা আমার পাসপোর্ট তৈরি করলেন, আমাকে ইন্ডিয়াতে নিয়ে যাবেন ট্রিটমেন্টের জন্য। আমার শরীরের আর কোনো উন্নতি হচ্ছে না। হাজবেন্ডকে খবর দেয়নি? হ্যাঁ দিয়েছিল, বাবা গিয়েছিল 2 বার, বাবাকে অপমান করে বের করে দেয়। তারপরে মে মাসে আমার পাসপোর্ট হাতে আসলো, জুন মাসের অর্ধেক টাইমে ভিসা পেলাম পাসপোর্টে। তখন বাবা আমাকে নিয়ে শুধু মাদ্রাজ গেলেন ট্রিটমেন্টের জন্য, অ্যাপোলোতে ভর্তি করলেন আমাকে। কারণ আমার তখন পুরা নার্ভগুলো তো শুকিয়ে ওই যে কুচিয়ে তো আমি খাটো হয়ে গেছি, এতটুকু হয়ে গেছিলাম, আমি লাঠি ভর দিয়ে চলতাম। তারপর ট্রিটমেন্ট চললো কতদিন ওখানে চললো, আমি ছিলাম ওইখানে 25 দিন ছিলাম। আচ্ছা, ওইখানে ট্রিটমেন্ট করাকালীনই আবার চোখটাকেও দেখানো হলো। চোখেরও তো তখন খুব ভয়াবহ অবস্থা, শঙ্কর নেত্রালয় দেখানো হলো। দেখানোর পরে শঙ্কর নেত্রালয় থেকে বললো যে লেসিক করতে হবে, লেজার লেসিক করতে হবে, করলে চোখটাতে পাওয়ারটা একটু কম থাকবে, তখন ইজি হয়ে জীবনযাপন করতে পারবে। পরে আমি ফিরে আসলাম দেশে। ফিরে এসে আমি মামলাতে অংশগ্রহণ করলাম, সুস্থ হলাম। মামলা করলেন? হ্যাঁ জি, জজ কোর্টে গিয়ে মামলা করলাম, চুয়াডাঙ্গা জজ কোর্টে, আমার সেই মামার কাছে। করার পরে সে অ্যারেস্ট হলো, আমার সন্তানরা আমার কাছে আসলো, কোর্ট রায় দিল যে আমার 3টা সন্তান আমার কাছেই থাকবে, তাদেরকে প্রতি মাসে 6,000 টাকা খরচ দিতে হবে। আপনি কি মামলা করলেন? নারী নির্যাতন মামলা? জি। তারপর তাকে অ্যারেস্ট করে কি করা হলো? অ্যারেস্ট করে সে 7 দিন ছিল জেলখানাতে, তারপরে সে জামিনে বের হয়ে আসলো। কিভাবে বের হলো সে? সেটা তো তার রুলসে তো হবে, এটা তো নারী। আপনি পরবর্তীতে কোর্টে গিয়ে আবার আপিল করলেন না যে কেন বের হলো সে? করেছিলাম। তারপর করার পরে তখন একটা কথাই সে বলল যে তোমার যে বিয়েটা, সেই বিয়েটাকে তোমার বাবা দেখাচ্ছে যে তোমার প্রথম বিয়ে হলো 91 সালে, সেটা ঠিক আছে, সেটা তো আমিও জানি, বাট সেই কাগজটা কিন্তু তুমি উত্থাপন করলে না, এটা আমার বাবা করতে দেয়নি। যেহেতু তো ওই বিয়ের পরে যে ডিভোর্স লেটারটা আছে সেটাতে আমার অবৈধ সন্তানের কথা উল্লেখ আছে। আচ্ছা, সেই বিয়েটাকে আবার নতুন করে আমি যখন দেখালাম যে আমার প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়েটাও যখন দেখাচ্ছে প্রথম, তাহলে বাচ্চাটা আসলো কোথা থেকে? এটা একটা বিশাল একটা প্রশ্ন আইনের কাছে। এই ফাঁকের কারণে সে জটলা তৈরি করে সেখান থেকে বের হয়ে গেল। কতবার যে আজকে আমার গা শিউরে উঠেছে স্টোরি শুনতে গিয়ে। মানব জন্ম বৃথা বলে একটা শব্দ আছে, কিছু বলার নাই। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এটা একটা বৃথা জন্ম। সমাজ নেই, আইন নেই, পরিবার নেই, কেউ নেই এই ভদ্র মহিলার পাশে। ওয়াই শি ইজ সার্ভাইভিং, হাউ শি ইজ সার্ভাইভিং, কিছু বলার নেই। তারপরে মামলাতে সেইভাবে যখন জামিন নেওয়ার পরে আমার কাছে তো বারবারই, আমি যতবার আমার আপিল করেছি ততবারই রায় আমার দিকে এসছে। তার যে সে তার যথাযথ যে দায়িত্বগুলো পালন করবে, সন্তানরা বড় না হওয়া পর্যন্ত মায়ের কাছেই থাকবে এবং সন্তানদেরকে সে নিয়মিত খোরপোশ দিবে। সে শুধু 60,000 টাকা দিয়ে পালিয়ে গেল, আর ফিরল না। সে আর কোন মামলার হিয়ারিং এ দেশের বাইরে চলে গেল। কি দেশের বাইরে আবার চলে যায়? ওকে। তো দেশের বাইরে যখন চলে যাবে তখন এটা আমি শুনতে পাই, তখন আমি এয়ারপোর্টে এসে আটকানোর জন্য আমি চেষ্টা করেছিলাম একটা, কিন্তু আমার বাবার কারণে আমি এটা ফেল করে যাই। বাবা কি করলো? আমি যেদিন আমি শুনছি যে সে চলে যাবে, আমি ওই সপ্তাহে আমি ঢাকা আসবো, আমার বাবা আমাকে আসতে দেয়নি, আমি পরের সপ্তাহে আসি। আমি যখন এয়ারপোর্ট থানাতে আমি যখন গেছি তখন দেখি অলরেডি সে পাসিং হয়ে গেছে, সিঙ্গাপুরে পাসিং হয়ে গেছে। কত সালে এটা মনে আছে? হ্যাঁ, 2005-এ। 2005 সালের গল্প। তারপরে তার হলো না তাকে করা, সে 60,000 টাকা দিয়ে এইভাবে সে আর যতগুলো হিয়ারিং ডেটে আমি উপস্থিত হই সে উপস্থিত হয় না। এভাবে 3 বছর মামলা চললো।
এদিকে আমার মেয়েটা ক্লাস 8-এ উঠে পড়লো, বড় মেয়েটা। ছোট মেয়েটা এরকম অসুস্থ, প্রতিবন্ধী, হাঁটতে পারে না। প্রতিবন্ধী হয়ে গেল জি, ওই যে লাথি মারার কারণে। লাথি মারার কারণে ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এভাবে আমাদের 3 সন্তান নিয়ে বাবার বাড়িতে আমি আবার জীবনযাপন শুরু করলাম। তারপরে মামলা 3 বছর চলার পরে 2006-এর আগস্টের 8 তারিখে আমার ছোট মেয়েটাকে সে ফিরে কিডন্যাপ করে মালয়েশিয়া থেকে ফিরে এসে। ছোট মেয়েটাকে কিডন্যাপ করে? জি। মানে যে মেয়েটা প্রতিবন্ধী ছিল? জি, রাস্তা থেকে কিডন্যাপ করে। খেলতে খেলতে তো বাসার বাইরে গিয়েছিল, আমি আর মেয়েটাকে খুঁজে পাই না। পরে আমি থানা পুলিশ এগুলো করতে করতে পরে আমি ওইখানে থানাকে ইনফর্ম করি, কুমারখালী থানাকে। পরে ওইখান থেকে মেয়েকে পাওয়া যায়। তারপরে তাকে আবার কোর্টে হাজিরা দিতে হয়। এই কিডন্যাপ করার কারণে সে আবার 1 মাস জেল খাটে। জেল খাটার পরে জেল থেকে যেদিন বেরোলো সেদিন আমার পায়ের কাছে বসে সে বলল যে আমি এই মেয়েটাকে সবচেয়ে তো বেশি ক্ষতি করে দিয়েছি, আমার এখন একটু অনুতপ্ত হয়, এখন তোমাকে তো আর ফিরে নিয়ে যেতে পারবো না, আর তুমিও যাবে না আমার সাথে, তুমি মেয়েটাকে আমাকে দিয়ে দাও। ছোট মেয়েটাকে? আমি ওকে সেবা করে যত্ন দিয়ে ওকে আমি আমার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে চাই। আচ্ছা। তখন আমার প্রতি একটু দয়া হলো, তখন আমি মেয়েটাকে ওকে দিলাম। কিন্তু আমাকে কথা দিতে হবে এবং আইনের মাধ্যম দিয়ে দিতে হবে যেন আমার মেয়ের কোনো কষ্ট না হয়। ওকে। আইনের মাধ্যম দিয়ে আইনও তখন একটা প্রেফার করলো যে ঠিক আছে, 3টা বাচ্চা যখন তোমার কাছে আছে তুমি ছোট মেয়েটাকে দিয়ে দাও। তো দিয়ে দিলাম। আমি প্রতি মাসে মেয়েটাকে দিয়ে দেখে আসতাম। এভাবেই আমি। আপনারা কি তখন ডিভোর্সে ছিলেন? হ্যাঁ, আমাদের তো অলরেডি ফের আবার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? আচ্ছা। ওই ডিভোর্সটা আমি 9 মাস পরে জানতে পারি। আচ্ছা আচ্ছা। ওকে ওটা দেন? আপনি দেয়? ওই দেয়। ওই দেয় আবার? আবার দেয়। আচ্ছা। একই হাজবেন্ডের কাছ থেকে 2বার ডিভোর্স? 2বার বিয়ে। এটা ইতিহাসের একটা বিরল। ওকে, বলুন তারপর। তারপরে বড় মেয়েটার এসএসসি পরীক্ষা শুরু হবে 8 সাল 2008-এ। বড় মেয়েটা হঠাৎ করে বেঁকে বসলো, আমি পরীক্ষা দিব না। আমি অনেক বুঝালাম, তুমি আমার যন্ত্রণাগুলি দেখেছো আমার সাথে, একসাথে পাড়ি দিলাম আমি আর তুমি আমার কম যন্ত্রণা দেখোনি, কিন্তু তোমাকে বড় হতে হবে, মানুষ হতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি কখনোই ভাববো না যে তুমি একটা শুধু মেয়ে, তুমি একজন মানুষ, তুমি মানুষের মতো মানুষ হয়ে থাকবে এই পৃথিবীতে, এবং সেভাবেই তোমাকে সংগ্রাম করতে হবে। যেহেতু তোমার বাবা নেই, তোমার বাবা থেকেও আজকে নেই। তো কি মানে ও কি করলো? ও তখন বললো যে আমাকে নিজে খুব অসহায় মনে হয় আজকে। আমার মনে হয় কি আমার জন্মটা আসলে না হলেই ভালো হতো, তুমি আমাকে তখন মেরে ফেললে না কেন? আমার মেয়ের একটাই কোশ্চেন ছিল। তারপরে আমার যে টিচারের হাত ধরে আমার লেখালেখিতে আসা সেই আপা খুবই মানে ভালো বোঝাতে পারতেন বাচ্চাদেরকে। সে আমার শিক্ষাগুরু মালিকা বেগম, তার কাছে নিয়ে গেলাম বোঝানোর জন্য। সে ম্যাডামের কথা আমার মেয়ে রাখলো না। 2টা পরীক্ষা দেবার পর আর পরীক্ষা দিল না। ওকে আমি আর পরীক্ষাতে অ্যাটেন্ড করাতে পারলাম না, এই জায়গায় আমি ব্যর্থ হয়ে গেলাম। মানে ও কি ফ্রাস্ট্রেশন থেকে এই জিনিসগুলো করতো? তার মানে ওর পুরো লাইফ জুড়ে এই জিনিসটা ছিল? জি। তো আমি অনেক বোঝানোর পরও আমরা তুমি সবগুলো ভুলে যাও, সবকিছু ভুলে যাও, শুধু তোমার নিজের জীবনের কথা ভাবো। এবং পরবর্তীতে আপনিও আর পরীক্ষা দিতে পারেননি, আপনার সেই ডিগ্রি পরীক্ষা আর দেওয়া হয়নি? দেওয়া হয়নি। আর তখন মেয়েটা আমার সাথে খুব খারাপ আচরণ করলো। একদিন আমার এই মেয়ে আমার মুখে একটা চড় দিয়ে দিল। সেদিন আমার মনে হলো আমার পৃথিবীতে বেঁচে থাকাই আজকে অর্থহীন, এই পড়ার কথা বলার কারণে। বাবার যে রক্তটা ওর ভিতরে বইছে, এটা ও মেয়ে তাই কি, ওর মধ্যে একটা সেই বাবার তেজস্বী ভাব আমি দেখলাম। তখন আমি ওর উত্তর না করে 1 মাস পরে আমি ওর বিয়ে দিয়ে দিই। আমি বাধ্য হলাম, ওর অনেক কষ্ট নিয়ে আমি কেঁদেছিলাম সেদিন। আমি দিতে চাইনি যে আমার জীবনটা যেটা হয়েছে অন্তত তোমার মেয়েদের জীবনে সেটা হোক, আমি চাই না। আমার বাবা মা এটা মেনে নিতে পারিনি। আমার বাবা বলছিল যে আমি অনেক বর্ণিত ঘরে বিয়ে দেব। আমি বলছিলাম আমি কোটিপতি কোনো ঘরে আমি মেয়ে বিয়ে দিতে রাজি না, আর আমি মধ্যবিত্ত ঘরে আমি মেয়ে বিয়ে দিয়েছি। এই জন্য বাবার রাগান্বিত হয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে মেয়ের হাজবেন্ড আমাকে সহ আমার ছেলেকে সহ বগুড়া ক্যান্টনমেন্টে আমাদেরকে নিয়ে যায়। ওখানে আমাদের আবার জীবনযাপন শুরু হলো নতুন করে মেয়ের বাসায়। আমি বগুড়াতে 6 মাস ছিলাম মেয়ের কাছে থাকার পরে মেয়ে ফের আর একটা রাব ব্যবহার করলো আমার সাথে। আমি ছেলেটাকে নিয়ে বের হয়ে চলে আসলাম মেয়ের বাসা থেকে। আবার অনিশ্চিত একটা পথ, যে পথের সাথে আমার কেউ নেই। ছেলেটাকে নিয়ে ঢাকাতে আসলাম। মা ও শিশু বিভাগ নামে একটা ঢাকাতে যে শিশু পল্লী যেটা আছে, ওইখানে একটা সার্কুলার দেখে খালামা পদে যে আমি যদি ওখানে চাকরি পাই ছেলেটাকে নিয়ে ওখানে জীবনযাপন করবো। তো ওখানে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর ওখানে উত্তীর্ণ হইলাম না, যে ছেলেকে নিয়ে তারা আমাকে চাকরি নিবে না। যাই হোক, এইভাবে আমি পরে বাবার কাছে একটা চিঠি লিখলাম যে আমার মেয়ের অভিভাবক তো আমি, তুমি আমার তোমার মেয়েকে যেমন সমর্পণ করে তোমার দায়িত্ব পালন করেছিল, আমি আমার দায়িত্ব পালন করেছি। তারপরে আর ছেলেটাকে নিয়ে কি করব, হাতে তো টাকা পয়সাও ছিল না। আমার গহনাগুলো আমার সাথে ছিল, সেই গহনাগুলো থেকে 2 ভরি গহনা বিক্রি করলাম। বিক্রি করে আমি ঢাকাতে কুড়িল বিশ্ব রোডে একটা বাসা নেই। যে ঢাকাতে সেটা জায়গাতেও থাকতে হবে একটা জায়গা। আমার মামাতো ভাইয়ের বাসায় উঠেছিলাম কুড়িল কুড়াতলিতে।
সেখানে আমার বাবা খবর পেয়ে আমার ভাইয়াকে বলছিল, তুমি আমার ওই মেয়ের পরিচয় আমি দিতে চাই না, যে মেয়ের বাবার কথার অবাধ্য হয়ে মেয়েকে বিয়ে দেয় সেই মেয়ের আমি পরিচয় রাখতে চাই না, তুমি বের করে দাও। ও বের করে দেয় আপনাকে? আমাকে বলে যে আমি ফুপা যখন এটা বলছে আমি তোকে রাখতে পারবো না, সরি বোন তুই চলে যা। আমি তখন আবার অনিশ্চিত পথের মধ্যে দিয়ে আমি পাড়ি দিয়ে আমি বাসা নিলাম। ছেলেকে নিয়ে তখন আমার খুব কষ্ট হচ্ছিল ঢাকাতে। তখন মেয়ে আমাকে ফোন করে বললো যে আম্মু তুমি থাকো ঢাকাতে, কিন্তু আমার ভাইকে আমার কাছে দিয়ে দাও, আমি চাই না আমার ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক রাস্তায় থেকে, আমি বাবার কাছে দিয়ে আসবো, যেহেতু বাবার সন্তান, বাবার অনেক সম্পত্তি আছে। সে তখন বললাম না যে আমার ছেলে আমি মানুষ করব, আমি কাউকে দিব না। পরে আমি ছেলেটাকে আর দিলাম না, না দিলে তা বাবা নিজের ভুল বুঝতে পেরে তাই আমাকে আবার ঢাকাতে এসে খোঁজ খবর নিয়ে আমাকে নিয়ে গেল বাড়িতে। নিয়ে যাওয়ার পরে আমি আবার বাড়িতে 1 বছর থাকলাম। থাকার পরে ছেলেটাকে ওখানে স্কুলে ভর্তি করে দিলাম। দেওয়ার পরে তারপর আমাদের দিন এভাবে চলছিল। মেয়ে কনসেপ্ট করলো, মেয়ের মেয়ে হলো। মেয়ের মেয়ে হওয়ার পরে মেয়ে সুস্থ থাকলো, মেয়ে আবার তার জগতে ফিরে গেল, আমি আমার জগতে আছি। এইভাবে আমি ঢাকা আসি যাই, আমার বই তারপর আরো 4টা বের করলাম। এভাবে আমি বই বের করে গেল নিয়মিত? ছড়ার বই? সব না, কবিতার বই। কবিতার বই? আচ্ছা, কবিতার বই এভাবে বের করতে শুরু করলাম। বাবা তখন আর কিছু বলে না। তখন আমি আবার টেলারিং ডিপ্লোমাতে ভর্তি হলাম, যে আমি মার্চেন্টাইজিং পড়ার খুব ইচ্ছা ছিল, ওটা করতে পারিনি। কুষ্টিয়াতে টেলারিং ডিপ্লোমাতে ভর্তি হলাম। 2 বছরের কোর্স করলাম, এখানে আমার প্রথম বিভাগ উত্তীর্ণ হলাম। বাড়িতে আমি কিছু সেলাই মেশিন নিয়ে বসলাম, মেয়েদেরকে দিয়ে কাজ করাতাম, এভাবে আমি কাজ করতেছিলাম। তখন আর বাড়ির পরিবেশ, গ্রামের পরিবেশ আমাকে খুব কুড়ে করে খাচ্ছিল। সবাই একই কোশ্চেন, এতবার কেন তার জীবনে এগুলি ঘটে, সেই কি ঠিক না, সেই কি সঠিক না, যখন এই প্রশ্নগুলো সবাই আমার সামনে উত্থাপন করতো তখন আমার খুব কষ্ট হতো। ছেলেকে রেখে আমি ঢাকাতে আবার পাড়ি দিলাম 10 জানুয়ারি মাসে। আমার কাছে তখন আমার টাকা নাই হাতে। এই পাড়ি দেওয়ার আর একটা অন্যতম কারণ ছিল, আমি গণশিক্ষাতে একটা চাকরি নিয়েছিলাম দুস্থ মেয়েদেরকে সেলাই প্রশিক্ষণ দেওয়ার জন্য। গণশিক্ষা থেকে একটা সার্কুলার হয়েছিল। তো আমি এই যখন চাকরিতে আমার পায়ে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে আমার মেয়েদেরকে শিক্ষা দিতে হতো। বাড়িতে বাড়িতে গিয়ে সেলাইয়ের উপর আমার প্রশিক্ষণ পিরিয়ড ছিল মাত্র 6 ঘন্টা। এটা আমার বাবা মেনে নিতে পারেনি। ওটাও মেনে নিতে পারেনি? না। আমার মেয়ে, সবাই বলবে যে ভাতের অভাবে সে মেয়েকে পাঠিয়েছে, এটা আমি শুনতে কারোর কাছে রাজি না। আমার বাবা এটা কথা ছিল। তারপর আমার বাবার কথার অবাধ্য হয়ে আমার এই সন্তানকে কেউ দেখবে না, আমার এই সন্তানকে আমি বুকে নিয়ে ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে আমি আমার ওই শিশুকে নিয়ে আমি ক্লাস করিয়েছি মেয়েদেরকে। তারপরও আমি ছাড়িনি আমার যে, তারপরও আমি এটা সেই 2007 থেকে 2010 পর্যন্ত আমি এভাবে চালিয়েছি। 3 বছর। 3 বছর চালানোর পর আমি ঢাকায় এসছি, ছেলেকে রেখে আসলাম বাবা মায়ের কাছে। ঢাকাতে আসলাম, আসার পরে আমি ঢাকায় জীবনযাপন শুরু করলাম, যে আমি আর বাড়ি ফিরবো না। তারপরে আমার মেয়ে আবার আসলো, আসার পরে আমার ছেলেকে বাবার কাছে আমার অনুমতি ছাড়াই দিয়ে দিল। তখন আমি আরো বেশি কষ্ট পেলাম যে আমার ছেলে, সে আমার কাছে জানলো না, সে বাবার বাড়িতে যাওয়ার বেড়ানোর নাম করে যায়, বাবার কাছে দিয়ে চলে গেছে। পরে আমাকে ফোন করে বললো, আম্মু আমি রাজকে কিন্তু দিয়ে এসছি, তুমি আর রাজকে আনতে যাবে না, তোমার জীবন তোমার কাছে, আমাদের জীবন আমার কাছে, আমাদের কাছে। এটা আমার বড় মেয়ে বললো? হ্যাঁ, বড় মেয়ে বললো। সেদিন আমি ফোনে সিম চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে সেই থেকে আমি 13 সাল পর্যন্ত আমি আমার ফ্যামিলির সাথে আমি কোনো যোগাযোগ রাখিনি আর। মানে সন্তান কারোর সাথে না। আমি খুব কষ্ট পেয়েছিলাম। কেন আমরা বলি মানুষ মূলত একা। তারপরে আমি 3.5 বছর আমি ঢাকাতে জীবনযাপন করেছি একা। ইচ্ছা করলে বিপদে যেতে পারতাম, খারাপ হয়ে যেতে পারতাম, কিন্তু আমি এগুলি কোনোটাই পছন্দ করি না। তারপর আমি একটা, যেহেতু ছোটবেলা থেকে দাবা খেলার ছিল, ক্রীড়া পরিষদে গেলাম, দাবাতে অংশগ্রহণ করলাম, আবার দাবা প্রতিযোগিতা শুরু করলাম, নতুন করে আবার দাবার জীবন শুরু করলাম। এখানে আমার রেটিং উঠলো, এখন 1500 রেটিং নিয়ে আমি এখন আছি দাঁড়িয়ে, রেটিং প্রাপ্ত একজন খেলোয়াড়। যে ফিডে বোর্ডে এখন আমার আইডি নাম্বার আছে একটা, গ্রীষে যে ফিডে বোর্ড আছে আমাদের, সেই বোর্ডে আমার আইডি আছে, আমার নাম আছে। বাংলাদেশ গেমসে 13 সালে আমি অংশগ্রহণ করেছি। এভাবে আমি খেলার জগৎগুলোতে এখন আমি এনজয় করি এবং খেলাধুলা করি এবং বই করছি। এর মাঝখানে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি পেন্সিল স্কেচ করি, ছবি আঁকি। তো এগুলি আমার নিজস্ব একটা জগৎ। এই জগৎটা নিয়ে আমি এখন বর্তমানে দিন কাটাই। এভাবেই আপনার সময় চলে যায়? হ্যাঁ, সময় চলে যায় এভাবেই। যেহেতু আর মেয়েটাকে বিয়ে দিলাম, মেয়ে নিজের সংসার করছে। ছোট মেয়েটা 13 সালের জানুয়ারি মাসের বাবা হঠাৎ করে মারা গেল, এটা আমি জানতাম না। জানুয়ারি 25 তারিখে সে মারা গেছে। তারপর আমার ওই 2 ছেলে মেয়ে তখন একা, ওই বাড়িতে কে দেখবে, তার সৎ মা। তখন ওর বাবা যে আমার সন্তানদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি তখনও তো আমার ফ্যামিলি ছাড়া কেউ জানে না আমি কোথায় আছি, ঢাকাতে আছি, এটা সবাই জানে। পরে আমার এক ফ্রেন্ড, আমরা একসাথে পড়তাম, ওরও বই বের করে ও বইমেলাতে এসেছিল, 14 বইমেলা, ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। ও আমাকে বলল যে তোর সন্তানের তো বাবা মারা গেছে, সন্তানরা খুব খারাপ অবস্থা, তুই বাড়ি যা। চাচা আমাকে বারবার বলেছে তুই বাড়ি যা।
তখন আমি বাবার বাড়িতে ফিরে গেলাম। ছেলে তো আমাকে পেয়ে, আম্মু তুমি আর কখনো আমাকে ফেলে যাবে না, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারিনি আম্মু। আমার যে দুটা কত মেয়ে, বছর পরে গেলেন? 3.5 বছর পরে। কোনো যোগাযোগ ছিল না? না, আমার এই ছেলে আমার দরদটা সবচেয়ে বেশি বোঝে। আমার যে মেয়েটা বোঝার কথা, আমার যে বড় মেয়েটা আমার যন্ত্রণাগুলি দেখেছে, সেই মেয়েটা কিন্তু বোঝে না। মানে ছেলে এখনো সেই কুষ্টিয়াতে আছে? না, আমার মায়ের কাছে আছে, চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গাতে। আপনি ঢাকাতে আছেন? আমি ঢাকাতে আছি। এইরকম যাযাবর জীবন চলছে আপনার? যাযাবর জীবন চলছে। কটা বই বের হয়েছে আপনার এখন পর্যন্ত? আমার এখন পর্যন্ত 12টা বই বেরিয়েছে। আর আপনি দাবা নিয়ে কোন ধরনের কোন সংগঠনের সঙ্গে জড়িত আছেন? দাবার যে আমাদের যে দাবা ফেডারেশন আছে, ফেডারেশনের আমি একজন খেলোয়াড়, এই আর কি খেলোয়াড় হিসেবে আছি এবং খেলতেছি। আজকে তো আপনি যে স্টোরিটা বললেন, আপনার দাবা ফেডারেশনে তো অনেকেই জেনে যাবে আপনার লাইফের স্টোরি। সমস্যা নেই তাতে, পুরো দুনিয়ায় তো আপনাকে চিনবে আজকের এই ভিডিও দেখার পরে। কিছু বলার আছে তাদের জন্য, যে কারণে আজকে আপনি হলো 8920 তে আসলেন? আমি প্রত্যেক বাঙালি মা, বোন, ভাই দেখে শুধু সচেতন করতে এসেছি, এজন্য যেন কোনো মেয়ের যেন বাল্য বিবাহ না হয়। পরিবারে তো বাবারা আছেন। হ্যাঁ, বাবারাও আছেন। এবং আপনার বাবা আপনার প্রতি যে আচরণ করেছেন, এই জন্য বাবা, এই সব বাবাদেরকে কিছু বলার আছে? প্রত্যেক বাবার একটাই মন্ত্র হওয়া উচিত যে একটা ছেলে যেভাবে আমি বড় করি, একটা মেয়েকেও সেভাবে বড় করতে হবে, কারণ মেয়েটা তো তার শরীরের একটা অংশ। আপনার জীবনে হয় না, আমরা মাঝে মাঝে চিন্তা করি যে যদি আমার জীবনটাকে নতুন করে আবার শুরু করতে পারতাম। আপনাকে যদি সুযোগ দেয়া হতো যে আজকে থেকে আপনি নিউবর্ন বেবি এবং আপনার জীবনের এই 38 বছরে যা যা পেয়েছেন তার মধ্যে কিছু কিছু জিনিস আপনি একেবারে ডিলিট করে ফেলতে চান, আপনার লাইফে যেটা পুনরাবৃত্তি যেন না হয়, তাহলে কোন কোন বিষয়, কোন কোন মানুষগুলোকে আপনি ডিলিট করে ফেলবেন আপনার জীবন থেকে? জীবন থেকে তো মানুষ কখনো ডিলিট করা যায় না, ডিলিট করতে হবে আমাদের সমস্যাগুলি, যে সমস্যাগুলি আমাদের সমাজে এখনো খুন পোকার মতো খেয়ে যাচ্ছে। এই সমস্যাকে আমরা পারবো না। তারপরও আমরা যারা সচেতন মানুষ আছি, যারা সচেতন ভাবে সমাজকে পরিপূর্ণভাবে বদলাতে চাই, তারা হয়তো কিছুটা হলেও পারবো। আসুন আমরা সবাই মিলে সেই মন্ত্র একসাথে এক কণ্ঠে গেয়ে যাই, যেন আর কোনো মেয়ে বাল্যবিবাহ না হয়। চমৎকার একটা উত্তর পেয়েছি শেষের দিকে। মানুষকে আসলে ডিলিট করা যায় না নিজের জীবন থেকে। মানুষ কোনো না কোনো ভাবেই প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, কিন্তু মানুষ যে আচরণটা নিয়ে ব্যক্তি জীবনে থাকে বা আরেকজনের উপর প্রভাব বিস্তার করে, সেই আচরণকে পরিবর্তন না করলে সামনে এগোনো খুব মুশকিল। দেখুন, একজন স্কুলের প্রধান শিক্ষক, তিনি বাতি জ্বালান। কিসের বাতি? জ্ঞানের বাতি। হাজার হাজার মনে তিনি জ্ঞানের বাতি জ্বালান। ওই শিক্ষক কারো কারো ব্যক্তি জীবনে আইডল, তিনি তার মেয়ের প্রতি সুবিচার করেননি। একজন শিক্ষকের কথা বাদ দিলাম। এবং একজন ধনাঢ্য ব্যক্তি যে 38 বছর বয়স বা 36 বছর বয়সে 13 বছরের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে গেলেন, দেশ বিদেশ ঘুরেছেন, ওই মানুষটা একটা মেয়ের প্রতি সুবিচার করেননি। আসুন আইনের কাছে। আইন সুবিচার করতে পারেননি কারণ আইনের কাছে সেভাবে প্রমাণ হাজির হয়নি। এই যে সমাজ, পরিবার, ব্যক্তি মানুষ সবকিছু মিলিয়ে একটা মেয়ে কিভাবে নির্যাতিত হয় এবং নির্যাতিত হওয়ার পর তার ভেতরের যে স্বপ্নগুলো ছোটবেলা থেকে লালন হয়, রবীন্দ্রনাথ পড়ে, শরৎচন্দ্র পড়ে, কখনো নজরুল পড়ে, হ্যাঁ, কখনো নিমাই ভট্টাচার্য পড়ে, খুব সুন্দর একটা স্বপ্ন লালিত হয় এবং তারপর প্রত্যেকটা জায়গায় গিয়ে সেই স্বপ্ন বাধাপ্রাপ্ত হয়। একসময় সেই স্বপ্ন নিজের পেটে ধরা সন্তানদের কাছেও মৃত হিসেবে ধরা দেয় এবং তারপর একটা মৃত মানুষ হয়ে প্রতি মুহূর্তে বেঁচে থাকতে হয়। এটাই তো আমাদের আজকের যিনি অতিথি, তিনি সেটা হননি। তিনি প্রত্যেকটা মুহূর্তেই নিজেকে উতরে যাওয়ার চেষ্টা করেছেন। নিজের দাঁত ফেলে দিয়েছেন পড়াশোনার জন্য, নিজের নখ গেছে, শরীর গেছে, তারপরেও তিনি সেখান থেকে থেমে যাননি। যেটুকু ভালো ছিল সেটুকু নিয়ে তিনি ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছেন। এখন যেমন ভাবে আছেন সেটা হচ্ছে তার খেলা, যেটা তিনি বলছিলেন, দাবা নিয়ে আছেন এবং তার যত সামান্য ইনকাম, এটা নিয়ে 38 বছর বয়সে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আজকের এই জীবনের গল্প শুনে আমি শুধু লাস্টে একটা কথাই বলতে চাই, পৃথিবীর সকল বাবাকে, পরিবারকে, সমাজকে, নারীদেরকে মানুষ মনে করুন এবং পুরুষ হিসেবে না, তাদেরকে মানবিক অধিকারের জায়গাটাতে চিন্তা করুন। একটা নারী যা পারে তা কখনো কখনো পুরুষের চেয়েও অনেক বেশি। সুতরাং আপনার ব্যক্তিগত সামাজিক মর্যাদার জায়গা থেকে একজন মানুষের জীবনকে ক্ষুণ্ণ করা, একজন মানুষকে বঞ্চিত করা, শুধুমাত্র আপনি আপনার পরিবারের ক্ষেত্রে অন্যায় করছেন তা না, পুরো সমাজের প্রতি অন্যায় করছেন। এবং একটা সমাজের প্রতি অন্যায় করা মানে হচ্ছে আপনি একজন রাষ্ট্রের প্রতি অন্যায় করছেন। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি আজকের